আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদুল্লাহ অসংখ্য নামে আল্লাহ নামে শুরু করছি। স্বাগতম সবাইকে ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার আয়োজিত পডকাস্টের একটি নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, আমাদেরই ছাত্র, A1 A2 B1, এখন উনি বর্তমানে হচ্ছে B2 করছেন আমাদের সাথে, ইথান অধিকারী উৎপল। তিনি জার্মানির মিউনিক শহর একটি পরিবারের থেকে সম্প্রতি আউপেয়ার চুক্তি পেয়েছেন এবং ইতিমধ্যে ঢাকায় অবস্থিত জার্মান এম্বাসি থেকে ভিসাও সংগ্রহ করেছেন। আজকের আলোচনায় আমরা মূলত জানব সে কিভাবে এই সুযোগটা পেয়েছে, কিভাবে প্রস্তুতি নিয়েছে, এবং যারা জার্মানিতে আউপেয়ার হতে চায় তাদের জন্য তার পক্ষ থেকে কি কি পরামর্শ আছে। হ্যালো ইথান। হুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো প্রথমে আছেন? হ্যাঁ, ভালো আছি। প্রথমে আপনাকে অভিনন্দন জানাই, কনগ্রেচুলেশন, হ্যাসলিশন গ্লুকপুঞ্জ। হুম, আপনার অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুক্রিয়া। আপনার ভিসা পাওয়ার পর এখন কেমন লাগতেছে? ভিসা পাওয়ার পর অবশ্যই খুব ভালো লাগতেছে, এটা সবারই ভালো লাগবে। হুম। আমি ব্যতিক্রম না, আমারও অনেক খুব ভালো লাগতেছে। আপনি একটু নিজের বিষয়ে একটু পরিচয় দিবেন দয়া করে, আপনি কোথা হ্যাঁ, থেকে আমার নাম ইথান। হ্যাঁ, আমার নাম ইথান অধিকুর উৎপল। আহ আমার বাসা হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া এবং আমার বয়স 24 বছর এবং আমি ডয়েস শিখতেছি 2 বছর যাবত, 2 বছর 1 মাস হবে। হম। এবং ডয়েস শিখতেছি ইউরেকা ক্যারিয়ার সেন্টার বিল্ডিং, মুকুল ভাইয়ের কাছে আর কি। তো এই জায়গা থেকে আমার আর কি শুরু। হম। এইটাই ভাইয়া, আর কি বলবো। আপনি এসএসসি এবং ইন্টারমিডিয়েট কবে দিয়েছিলেন? আমি এইচএসসি করোনার পরে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো এটা 2021 সাল, কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করছে আপনার 2022 সালে, 22 সালে জানুয়ারিতে আর কি। তার পরবর্তীতে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন কত সালে? হ্যাঁ, ওইটে ইন্টারমিডিয়েট এবং আপনার আমার এসএসসি পরীক্ষা দিয়েছি 2019 সালে। আচ্ছা। তো আপনার এই যে পরীক্ষার পরে সাধারণত সবাই বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, আর অন্যান্য জায়গায় যেতে চায়, তো সেইখান থেকে আপনি হচ্ছে একটু ব্যতিক্রম, না? আপনি জার্মানির জি বিষয়ে ভাইয়া। পরিকল্পনা করছিলেন। জি ভাইয়া, আগে থেকে আমার যখন থেকে আর কি বুঝতে শিখছি তখন থেকে আর কি জার্মানির উপর একটা অন্যরকম ভালোবাসা। যেমন এটা হতে পারে ফুটবল থেকে। হ্যাঁ। তো ওই সময় থেকে আর কি জার্মান পছন্দ করি, জার্মান সাপোর্ট করি, ভালোবাসি। ওই থেকে আর কি শুরু। যখন আমি এইচএসসি পাশ করছি তখন চিন্তা করতেছি কি করব কি করব, অনেক নার্ভাস হয়ে যায়। হ্যাঁ। তারপর আর কি কোনো একভাবে আর কি ইউটিউবে আর কি খুঁজে পাই আপনাকে খুঁজে পাই। তখন থেকে আর কি আমার শুরু। হুম, এটাই। আপনি যখন হচ্ছে শেখা শুরু করেছিলেন, আমার যতদূর মনে পড়ে এটা হচ্ছে 2023 সালের আমাদের সাথে অক্টোবরে সেপ্টেম্বর। আপনাদের ক্লাসগুলো হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, শুরু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সেপ্টেম্বর অথবা অক্টোবর মনে হয়। হ্যাঁ, ওকে। সেপ্টেম্বরের লাস্ট উইকের এরকম ঠিক এক্স্যাক্টলি 2 বছর আগেই যদি আমরা ধরি, তো এই সময়টায় আপনাদের হচ্ছে A1 এর জন্য আমরা তখন কিছু ডেমো ক্লাস করাছিলাম। তখন থেকে আপনার সাথে পরিচয় হয়েছে এবং শুরু থেকেই দেখতাম যে আপনি অন্যান্যদের চাইতে একটু ব্যতিক্রম, কারণ আপনার প্রচুর পরিমাণে উৎসাহ আগ্রহ সবসময় লেগেই থাকতো। আমার সাথে আপনার ক্লাসের বাইরেও যে সবসময় সব জিনিসপত্র নিয়ে কথাবার্তা হতো। জি ভাইয়া। তো আপনি জার্মানি এত প্রোগ্রাম থাকতে কেন হচ্ছে আউপেয়ার প্রোগ্রামটা হচ্ছে আপনি বেছে নিয়েছেন? এটা মূলত ভাই একটু ব্যতিক্রম। যেমন আমি A1 শেষ করছি, A2 শেষ করছি, B1 শেষ করছি, কিন্তু আমি কোনো পরীক্ষা দিতে পারছিলাম না। তখন আপনার সঙ্গে আমার যোগাযোগ হয় বা যোগাযোগ করি, সবসময় যোগাযোগ থাকে যে ভাই আমি এখন কি করব, তারপর কি করব। এখন তারপর আর কি আপনি আমাকে সবসময় বলতেন, সান্ত্বনা দিতেন বা বলতেন যে হতাশ হবা না। হ্যাঁ। তারপর আর কি আপনি বলছিলেন যে এ ওয়ান এ ওয়ান পরীক্ষাটা দিতে পারো, এ ওয়ান পরীক্ষাটা দেওয়ার পর আর কি তুমি চাইলে আউপিআর অথবা অন্য কিছুতে অ্যাপ্লাই করতে পারো, যেমন বিএফডি, এপিসিওট, এগুলোতে অ্যাপ্লাই করা যেতে পারে, এটা অপশনাল ভাবেই করা যেতে পারে, হতেই পারে আর কি, সম্ভাবনা হবে আর কি। তো ওই থেকেই আর কি আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি আর কি চেষ্টা করছি যে প্রতিদিন কয়েকটা অ্যাপ্লাই করতে। হ্যাঁ। আর কি ওইভাবেই আমি অ্যাপ্লাই করছি। যেমন আমি এমন পরীক্ষা দিয়েছি 2025-এর জানুয়ারি মাসে। তারপর থেকেই আমি আর কি অ্যাপ্লাই করি, প্রতিদিন কয়েকটা অ্যাপ্লাই করি, 5টা অথবা 6টা অথবা 3টা।
হ্যাঁ, এইভাবে অ্যাপ্লাই করছি এবং প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন করছি। তো এই থেকেই আর কি ভাই, তারপর আর কি অনেক ধৈর্য এবং অনেক কষ্ট, এটার পরে আর কি আজকে আমি আউপিআর ভিসা আর কি পেয়েছি। হ্যাঁ, এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে অনেকেই অনেক স্তরে অনেক বয়সের মানুষজন হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করে থাকেন। তো হুম। আউপেয়ার যে ভিসাটা আছে এটা বিশেষভাবে হচ্ছে 25-26 বছর বয়স পর্যন্তই হ্যাঁ। অ্যাপ্লাই করা যায়, জি এই ভাই। এই পর্যন্ত হচ্ছে সেফ। তো অনেকেই আছেন যে 18, 19, 20, 21, 22, 23, 25 বছর যারা অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নিচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে ওই সময়টা আসলে কতখানি পর্যন্ত হচ্ছে আপনার কনফিডেন্স থাকে এইসব জিনিসপত্র পাওয়ার বিষয়ে? খুব নার্ভাস থাকেন না এইসব জিনিস নিয়ে? মানে বুঝে বুঝে ওঠা যায় না, একটু টেনশন হুম। কাজ করে, হবে কি হবে না এই টাইপের ব্যাপার স্যাপার হ্যাঁ, গুলো বেশি কাজ করে না? এটা ভাইয়া অবশ্যই হবেই, এটা আসবেই। হ্যাঁ, কিন্তু এই জায়গায় ধৈর্য হারা হলে হবে না। আর লেগে থাকলে অবশ্যই সাফল্য আসবেই। তো আমি বলবো আর কি যে ধৈর্য রাখতে হবে প্রথমত। যে আমি 5টা 10টা অ্যাপ্লাই করছি, আমি কোনো রিপ্লাই পাচ্ছি না, হ্যাঁ, এর মানে যে আমার হবে না এমন না। আমি কিন্তু ভাই অনেক অ্যাপ্লাই করছি এই পর্যন্ত। এটা আপনার কাছে আমি শেয়ার করছি ভাই, অ্যাপ্লাই করতেছি হচ্ছে না, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তখন আপনি আবার বলতেন, হ্যাঁ, যে অনেকে অ্যাপ্লাই করে 500, বা আমার পরিচিত আছে যে 1000 অ্যাপ্লাই করার পর একটা হাউস বিল্ডিং পেয়েছে বা কোনো একটা ফ্ল্যাট ট্রাক পেয়েছে। তো এইভাবে আপনি আমাকে সবসময় আর কি উৎসাহ দিতেন বা সাহস দিতেন। তো ওই থেকে আমি আর কি কখনো ধৈর্য হারা হই নাই, ধৈর্য ছিল সব সময়। হুম। হম। আমি হচ্ছে আপনাকে এভাবে ওই একটা- জন্যই ইয়েটা বলছিলাম যে আপনার যখনই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি বেশ কিছু দেশ শেখা, সাথে সাথে হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে দিতে পারলেই ভালো। যেমন A1 যখন শেষ হয় A1টা দিয়ে দেওয়া, A2 যখন দিয়ে দেওয়া, মানে সম্পূর্ণ হয় A2টা তখন দিয়ে দেওয়া। তো আপনার জি অনেকগুলো ভাইয়া, জি মাস ভাইয়া। গেছে যে সিট পান নাই এরকম বাংলাদেশে খুবই স্বাভাবিক। তার পরবর্তীতে B1-এ এসে তো আপনি যখন আল্লাহর মতে সিট পেয়ে গেলেন A1-এর জন্য, তখন আপনার হুম। পরীক্ষার নাম্বারও তো অনেক ভালো হয়েছে, তাই না? জি ভাইয়া। কত জানি পেয়েছিলেন সবার সাথে একটু শেয়ার করবেন? 93। হ্যাঁ, 93 নাম্বার হচ্ছে আপনি পেয়েছিলেন। এবং 100-র মধ্যে 93, এইটার রেজাল্টটাও একটা প্রভাব ফেলে যে আপনি অন্যান্য জায়গায় হচ্ছে আপনি এটা উল্লেখ করতে পারবেন। যখনই দেখবে কেউ একজন খুব ভালো একটা নাম্বার পেয়েছে, কেউ একজন, তখন হচ্ছে তার বিষয়ে একটা ইমপ্রেশনও ভালো থাকে। ওই পরিবারগুলো যেগুলো থাকে ওদের হুম। কাছে অ্যাপ্লাই করার জন্য প্রথম দিকেই কি হচ্ছে আপনার A1 এর সার্টিফিকেট পেয়ে তারপরে অ্যাপ্লাই করা উচিত, নাকি হচ্ছে পাওয়ার আগ থেকেই হচ্ছে কেউ অ্যাপ্লাই করার জন্য অনুমোদিত? আপনার ভাষ্যটা একটু হ্যাঁ ভাই, আমি প্রথমে বলবো যে একটা সার্টিফিকেট থাকলে একটা শক্তি থাকে। হ্যাঁ, সার্টিফিকেট আছে মানে আমার একটা শক্তি আছে। অবশ্যই সার্টিফিকেট থাকা ভালো। হ্যাঁ, এখন যদি মনে করেন যে আমি পরীক্ষা দিতে পারতেছি না, হ্যাঁ, কিন্তু আমার ভিতর অনেক এক্সপিরিয়েন্স আছে, স্পিকিং অনেক ভালো, হ্যাঁ, তাহলে অ্যাপ্লাই করা যায়। কিন্তু এম্বাসি ফেস করার জন্য যদি সার্টিফিকেট থাকে তাহলে খুব ভালো হয়। আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে একটু কেমন হয়ে যায় না? এটা আপনি যদি তো বস হচ্ছে হইতেন তাহলে পর্যন্ত তো হচ্ছে বেশ অনেক পরে যায়। আগে হচ্ছে হ্যাঁ। আউপেয়ারের যে কন্ট্রাক্টটা আছে, যে ফাট্রাকটা আছে, হুম। ওইটাও আগে একটা হুম। পরিবারের কাছ থেকে পেতে হয়। তো ওইটা পাওয়ার হ্যাঁ। মাঝখান দিয়ে কেউ একজন চেষ্টা করতে থাকলো, A1-এর A2 হুম। সার্টিফিকেটটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে তার জন্য খুবই ভালো হয়। তখন হ্যাঁ, হচ্ছে এটা একদম এমবাসি নিশ্চিত ভিসা থাকে নিয়ে তখন। হচ্ছে আর কোনো টেনশন থাকে না, অন্তত তার ফাটরাকটা জি রেডি ভাইয়া। থাকে। জি ভাইয়া, এটা তার জন্য একটা নিশ্চিত থাকে, নিশ্চিত হয়ে থাকে যে আমার একটা সার্টিফিকেট আছে এর জন্য। হ্যাঁ, জি, এটাই একটা পরিচয় আর কি। জি। তো ওইখানে হচ্ছে যখন আপনি অ্যাপ্লাই করা শুরু করছিলেন, আপনি কোন ওয়েবসাইট আর প্ল্যাটফর্ম গুলো হচ্ছে আপনি ব্যবহার করেছিলেন? আমি aupia.com, এটা গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে, aupia.com। হ্যাঁ, হুম। আমরা হচ্ছে এটাতে আমাদের একটা ভিউয়ার যারা আছে তাদের জন্য হচ্ছে একটু দেখিয়ে রাখতে চাই এই আউপিয়ার.কম ওয়েবসাইটটা আসলে কেমন। এটা হচ্ছে সম্পূর্ণ হুম। এরকম একটা ওয়েবসাইট থাকে যেখানে হচ্ছে সাধারণত আমরা যেরকম সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে কোনো অ্যাকাউন্টে হচ্ছে যখন লগ ইন টগ ইন করি ওইটার মতো যেরকম নিয়ম থাকে আর একদম জি হুবহু ভাইয়া। এইখানে হচ্ছে যখন রেজিস্টার প্রথম একজন করে ফেলে, আর এটা শুধুমাত্র জার্মানির জন্যই না, এটা আরো অনেকগুলো দেশের জন্য হচ্ছে ওরা অফার করে থাকে। এবং এইখানে জি। মূলত হচ্ছে আউপেয়ার জিনিসটা আসলে কি, এইটা যদি আপনি আহ সংক্ষেপে সবার জন্য বলতেন যে এখানে আসলে আপনার দায়িত্বগুলো কি থাকে? হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের দায়িত্ব থাকে। যেমন এর ভিতর উল্লেখযোগ্য দায়িত্ব হচ্ছে যে বাচ্চার যত্ন নেওয়া, হ্যাঁ, এবং বাচ্চার দেখাশোনা করা, তারপর তার সাথে খেলাধুলা করা, হ্যাঁ, নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু করা। হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে তার সাথে সময় কাটানো আর কি।
এবং তাকে হচ্ছে স্কুলে দিয়ে আসা হ্যাঁ, সকালবেলা, অবশ্যই, অবশ্যই। তারপরে এই স্কুল থেকে স্কুলে নিয়ে নিয়ে যেতে হবে, আসা। স্কুল থেকে নিয়ে আসতে হবে। হুম। হুম, তারপর নিয়মতান্ত্রিক ভাই, একটা মধ্যে চলে। হ্যাঁ, হ্যাঁ, সব- হ্যাঁ, আবার এই আউপি এর পাশাপাশি আমার প্রতিদিন একটা সময় থাকবে যে ওই সময় আমি স্কুলে যেতে পারবো ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য। এটাও একটা অনেক ভালো অপরচুনিটি। আপনার যে হোস্ট ফ্যামিলি, ওনারা কি আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবেন? এটা ফাত্রাকে হ্যাঁ, লেখা জি আছে বা ভাইয়া। বলেছেন আপনাকে? হ্যাঁ, 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 আছে। এটা এটা তারা প্রতি মাসে আমার জন্য 70 ইউরো খরচ করবে। এটা হ্যাঁ, একদম চুক্তিপত্র লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে জার্মান নিয়ম অনুযায়ী হচ্ছে এটা লেখা থাকে এইখানে। হচ্ছে আমরা একটা জিনিসের সাথে হচ্ছে এটা তুলনা করতে পারি, যেমন হচ্ছে বেএফডে এফএসিওর এর সাথে অনেক জায়গায় হচ্ছে যখন কেউ অ্যাপ্লাই করতে চায়, তখন দেখা যায় যে হুম, এই যে থাকার জায়গা, ওই বা হুম, হুম। নাকমুসমুগলিশকাইট বা উন্টারকুন্ট যেটাকে বলে জার্মানি, ওইটা হচ্ছে হুম। অনেকে দিতে চায় না। আপনি নিজেও তো দেখছেন যে অনেক হ্যাঁ ভাই, এটা তো কোম্পানি আপনি আছে। জানেন। হুম, হ্যাঁ, এটা আমি কিন্তু আপনাকে জানাইছি যে ভাই আমি এপিসি ওর বিএফডি এই জায়গা থেকেও চুক্তিপত্র পেতেছি। হ্যাঁ, কিন্তু এর জন্য আমাকে একটা বাসার অ্যাড্রেস দিতে হবে যে জায়গায় আমি হুম। থাকতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটা দিতে পারি নাই। হ্যাঁ, এর জন্য আমি ওই জায়গাও পাই নাই। হ্যাঁ, এটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা অবস্থা হয়ে যায়, কারণ হচ্ছে মানুষ প্রথমে যখন জার্মানিতে না আসে, তখন আপনার কোনো কাগজপত্র থাকে না, কিছু থাকে না। একটা মানুষ প্রথম দিকেই জার্মানিতে আসবে, তো সেই ক্ষেত্রে আহ, এই বেএফডি এফএসিওতে যদিও ইন্টারন্যাশনাল অনেক মানুষজন আসে, তারপরেও যে হুম, ধরলাম হচ্ছে বাসা সে খুঁজেও পাইলো, কিন্তু যেই আহ, ইয়াটা স্ট্রাগলটা হচ্ছে বেশি, বা চ্যালেঞ্জ যেটা সবচেয়ে বেশি থাকে, এটা হচ্ছে বাসা ভাড়াটাও থাকে অনেক বেশি। বাসা ভাড়াটা যদি কেউ আহ নিজের পকেট থেকে দিতে চায়, দেখা যাবে যে বেএফডি এফএসিওর থেকে সে হয়তো একটা অংশের পকেট মানি পাবে। ওই পকেট মানির হুম, হুম, পুরো টাকাটা বা বেশিরভাগ টাকাটাই হচ্ছে তার বাসার ক্ষেত্রে খরচ করে দিতে হবে, ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আবার এক্সট্রা টাকা আনারও আসলে তেমন একটা সুযোগ থাকে না। তো এইখানে একটা চ্যালেঞ্জ থাকেই, ওটা আমরা কাউকে নিরুৎসাহিত করতেছি না, আমরা হচ্ছে সবাইকে মূলত এই পার্সপেক্টিভটা বোঝানোর চেষ্টা করতেছি যে আউপিয়ারে থাকলে, একজন মানুষ যখন আউপিয়ারে বাংলাদেশ থেকে বা অন্যান্য যে কোনো দেশ থেকে আসে, তখন ওই যে হোস্ট ফ্যামিলি যাদের আন্ডারে সে আসবে, ওই পরিবারেই হচ্ছে থাকার ব্যবস্থা থাকে, তার জন্য একটা রুম থাকে, এবং তার জন্য খাবারের ব্যবস্থা থাকে। তো তাকে হচ্ছে আলাদাভাবে বাজার করতে হচ্ছে না নিজের জন্য রান্না করার জন্য। পরিবারের সাথে চাইলেই হচ্ছে খাওয়া দাওয়া করতে পারে। তার মানে এই না যে তো তারা যা খাওয়াবে তাই আপনাকে খেতে হবে, কিন্তু আপনি চাইলে হুম, হচ্ছে অবশ্যই নিজের খাবার নিজের আপনি বাজার করে আপনি রান্না করে হচ্ছে খেতে পারবেন। এখানে একটা বিশাল বড় একটা সুযোগ। এছাড়াও হেলথ ইন্সুরেন্সের একটা সুযোগ সুবিধাও হচ্ছে আপনাকে দিচ্ছে। আমরা এটা নিয়ে হচ্ছে এর আগে আলাপ করছিলাম যে আপনাকে ট্রাভেল হেলথ ইন্সুরেন্স এবং হচ্ছে এখানে আসার পরে লায়াবিলিটি ইন্সুরেন্স এবং আপনার হেলথ ইন্সুরেন্স সবকিছুই একটা সুন্দর একটা হুম। প্যাকেজের মধ্যে ডক্টর ওয়াল্টারের একটা ইন্সুরেন্স আপনাকে দেওয়া হয়েছে, তাই না? জি ভাইয়া। এবং এই ইন্সুরেন্স গুলোও আসলে বেশ দামি বলতে গেলে। এগুলো নিজের পকেট থেকে দেওয়া লাগে না। এই আউটপেয়ারের চুক্তিতে এইগুলো সবকিছুই হচ্ছে স্পেসিফিক বর্ণনা করা থাকে। আপনার যখন হচ্ছে এই আউটপেয়ারের চুক্তিটা পেলেন, এটা সময়টা হুম। হচ্ছে কবে ছিল এক্স্যাক্টলি? এটা 28 আগস্ট। আগস্টের 28 তারিখে। তার পরবর্তীতে আপনি এমবাসিতে অ্যাপ্লাই করেছিলেন কবে ভিসার জন্য? ভিসার জন্য আমি অ্যাপ্লাই করছি কত, 28 তারিখে আর কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এবং তার 7 দিনের মধ্যে আমাকে বলতেছিল যে ডক্স সেন্ড করতে। তো ডক্স সেন্ড করছে, তার 7 দিন পরে আবার বলতেছে যে অ্যাম্বাসিতে আসো ফিঙ্গারপ্রিন্ট দিতে বা ডকুমেন্টস দিতে বা পাসপোর্টটা দিতে। হ্যাঁ। এবং হ্যাঁ, তার 7 দিন পর আবার আমি আমার পাসপোর্ট কালেকশনের মেইল পাই, যে বলতেছে যে পাসপোর্ট মানে কালেকশন করতে আর কি। আপনার যখন হচ্ছে প্রথম দিকে এমবাসি আপনাকে ইমেল দিছিল, তখন কি আপনাকে গুলো ডকুমেন্টস গুলো সবকিছু স্ক্যান করে ওদেরকে আগে একবার পিডিএফ করে পাঠানোর প্রয়োজন হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, একবার। একবার। যখন ওরা কি এবং জানাই না, ওই যেমন আমি ছোট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সার্টিফিকেট বা অন্যান্য কাগজগুলো যদি থাকে একটু আহ, যদি থরোলি সবাইকে একটু বলতেন দয়া করে। আবার একটু যেমন বলেন। আপনার পাসপোর্ট তো থাকবেই, কি কি হ্যাঁ। কাগজগুলো হচ্ছে এমবাসিতে হচ্ছে দিতে হয় এগুলো? ওকে, ওকে, ওকে। পাসপোর্ট প্রথমত, তারপর একটা বায়োমেট্রিক ছবি, হ্যাঁ, এবং চুক্তিপত্র এবং ফ্রাগে ভোগেন। তারপর একটা থাকে যে ওইটা যে আমি সব পেপারস গুলো জমা দিছি এর জন্য একটা আমার সই একটা থাকবে আর কি, যে এই জায়গায় যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো এর জন্য দায়ী আমি।
এরকম একটা লেটার থেকে ওই দিকে আমাকে সাইন করতে হয়। তারপর হোস্ট ফ্যামিলির পাসপোর্ট লাগে অথবা এনআইডি কার্ড লাগে। ওই জায়গায় কিন্তু চেক লিস্টে লেখা আছে যে পাসপোর্ট লাগবে, তো পাসপোর্ট হইলে ভালো হয় আর কি। তো হুম আমাকে দিয়েছিল। তারপর আর কি আহ, আইন লাডুং, আইন লাডুং লেটার যেটা। হম হুম তারপর লেটার। আহ, হ্যাঁ, তারপর হেলথ ইন্স্যুরেন্স আর সিবি, A1 সার্টিফিকেট, এবং আমার যে একটা আমার যত ওই যে একাডেমিক যে সার্টিফিকেট গুলো ছিল এর মধ্যে, যেমন এইচএসসি সার্টিফিকেট, এটা আমার রেখেছিল। তো হুম। এটা হইলো হবে। হুম। তারপর লাগছিল হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ এইটাই, এগুলাই। আপনার কোনো কাগজ কি নোটারি করার বা অনুবাদ করার প্রয়োজন হয়েছিল এর মধ্যে? না না, ইংলিশ থাকলে যথেষ্ট। হ্যাঁ, ইংলিশ থাকলে যথেষ্ট। ওইটা নিয়ম হচ্ছে হয় ইংলিশ থাকতে হবে, নাইলে হচ্ছে সরাসরি হ্যাঁ জার্মানি থাকতে হবে। আমাদের জার্মানি থাকার হ্যাঁ, সুযোগ মানে নেই, আর এখন তো বেশিরভাগ বাংলাদেশের সার্টিফিকেট গুলো আর বাংলায় লেখা হয় না, বেশিরভাগই সব জার্মান হ্যাঁ, আহ, তো থাকে না, ইংরেজিতে থাকে। তো আমাদের ওইটা হচ্ছে আলাদাভাবে অনুবাদ করার প্রয়োজন হয় না। অনেকে এটা নিয়ে টেনশনে থাকে, নোটারি পাবলিক করানো লাগবে নাকি, অ্যাটাচ করা লাগবে নাকি, কারণ ওরা মেইন যে সার্টিফিকেটটা থাকে ওই সার্টিফিকেটটাই হচ্ছে দেখে। যেহেতু মেইন জি সার্টিফিকেট ভাই। উপস্থিত রয়েছে, ওই নোটারি তখনই লাগে যখন হচ্ছে ওই আসল সার্টিফিকেটটা উপস্থিত থাকে না, ওইটার জন্য হচ্ছে প্রক্সি হিসেবে একজন নোটারাইজ করে দেয়। হুম। তো আমাদের এইখানে আসলে বাড়তি বলতে গেলে তেমন কোনো খরচই আসলে থাকে না। এমবাসির জন্য আপনাকে কত ইউরো বা বাংলাদেশে কত টাকা দিতে হয়েছে? আমাকে দিতে হয়েছিল 10,600 টাকা। 10,600 এখনকার রেট অনুযায়ী। যেই টাকাটা থাকে ওই টাকাটা হচ্ছে এমবাসি আগে থেকেই উল্লেখ করে দেয়, বা এটা জানা যায় যে এত টাকা হুম হচ্ছে হুম লাগবে। ওটা খুচরা করে ক্যাশে নিয়ে যাওয়াটা ভালো, এখানে কার্ড অ্যাকসেপ্টেড না। আর যখন হচ্ছে আপনার এমবাসির অ্যাপয়েন্টমেন্টটা আসলো, আপনি এমবাসিতে যখন আপনি প্রথম অ্যাপ্লাই করছিলেন, ওই সময় থেকে হুম। এমবাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া পর্যন্ত আনুমানিক কতদিন ছিল মাঝখানে ব্যবধান? এটা ভাই একটু একটু করতে বলতে হবে, যেমন বছরের 28 28, তারিখ আর থেকে, হচ্ছে আপনার এবং এখানে এমবাসির ইন্টারভিউ সেপ্টেম্বরে দিয়েছেন হচ্ছে সেপ্টেম্বরের সতেরো সেপ্টেম্বরের তারিখ 23 তারিখ। হ্যাঁ হ্যাঁ। 17 তারিখ দিয়েছেন, এবং আপনাকে এত দ্রুত 16 তারিখ, 16 তারিখ ভাইয়া, 16 তারিখে হ্যাঁ 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 এম্বাসিতে ইন্টারভিউ দিয়েছি, এবং 23 তারিখে আমি মানে কালেকশন মেল মানে কালেকশনের জন্য আর কি গিয়েছিলাম আবার এম্বাসিতে। হ্যাঁ। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উনি কিন্তু 1 মাসের কম সময়ের মধ্যে উনি ভিসা পেয়েছেন, মাত্র 25 দিন। এর মাঝখান থেকে অনেকগুলো অফিসিয়াল ডে ছিল যেগুলো হচ্ছে বন্ধ থাকে এমবাসি, ওইগুলো বাদ হুম দিলে আসলে মানে 10-15 দিন হিসাব করা যায়। কিন্তু ওভারঅলি 1 মাসের মধ্যে ওনার যখনই হচ্ছে ফাত্রাগ ওনার কাছে আসে বা কন্ট্রাক্টটা ওনার কাছে ছিল, উনি অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করার পরে এমবাসির কাছে ডক সাবমিটের ইমেল 1 সপ্তাহের মধ্যে আসছে। ওইটা দেওয়ার পর এমবাসি তার পরের সপ্তাহে হচ্ছে আপনাকে যখনই হচ্ছে হুম, এই ইন্টারভিউ এর জন্য ডাকলো, তখন আমার মনে আছে জি যে আপনি খুব নার্ভাস ছিলেন, জি প্রচন্ড। ভাই। এবং আপনি কন্টিনিউয়াসলি বলতেন যে ভাইয়া হবে নাকি, টেনশন লাগতো আপনার। এটা টেনশন লাগাটা খুবই স্বাভাবিক। আমরা আপনাকে হচ্ছে বেশ কিছু টিপস দিয়েছিলাম, যে এগুলা হচ্ছে আপনি হুম, খুব সুন্দরভাবে হচ্ছে এমবাসিতে কি কি প্রশ্ন আসতে পারে এটা নিয়ে আপনি একটা প্রস্তুতি নিতে পারছিলেন। এই যে পুরা বিষয়টার ভিতরে আপনার যদি কোনো বিশেষ কোনো আহ, স্মৃতি বা হচ্ছে অভিজ্ঞতা থাকে, আপনি হচ্ছে একটু বলতে পারেন সবাইকে। যেমন আপনার একটা জিনিস আমি মনে করে দিতে চাই, যখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে করতে অ্যাপ্লাই করা বন্ধ করে দিয়েছিলেন 500 হুম। পরে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওই সময়ের অভিজ্ঞতাটা একটু দয়া করে বলবেন, যে আবার হ্যাঁ, কবে থেকে কিভাবে শুরু করলেন? আমি অনেক অ্যাপ্লাই করছি, তার ভিতর অনেক রিপ্লাই পাইছি, অনেক ইন্টারভিউ দিয়েছি। হ্যাঁ, কিন্তু তারা যখন জানতো যে বাংলাদেশের জন্য 3 মাস সময়ের থেকে বেশি সময় লাগে ওয়েটিং পিরিয়ড, হ্যাঁ, তখন আর কি তারা ফিরে যেত। আমি কিন্তু এই পর্যন্ত অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি এবং অনেকগুলাই আর কি ম্যানেজ করছিলাম। শুধু একটা সময় আমার মাঝখানে কাটা ছিল, যে সময়ের জন্য আমি ওদের থেকে চুক্তিপত্র পাইনি আর কি। হ্যাঁ, কিন্তু এই একটা পরিবার সে আমাকে আসলে 3 মাস সময় দিছিল, জাস্ট তোমাকে 3 মাস সময় দিব। হ্যাঁ, কিন্তু তার আগে যে গল্পটা ওইটা হচ্ছে যে আমি অনেক অ্যাপ্লাই করছি, তার ভিতর আমি ছেড়ে দিছিলাম যে আর অ্যাপ্লাই করব না। হ্যাঁ, তো একদিন রাতে আর কি হুট করে একটা মেসেজ পাই যে আগে যাদের ইন্টারভিউ দিয়েছিলাম তাদের থেকে, যে তুমি কি এখন আউপিআর পেয়েছো? হ্যাঁ, যদি না পাও তাহলে জানাও। তার কি ওকে জানাইছি, তারপর সেও আমাকে ওয়েটিং এ রাখছিল। তারপর আবার আউপিআর.com ওয়েবসাইটে যাই এবং 2-3টে অ্যাপ্লাই করছি ওই দিন। হম তারপর 3-4 দিন পর আর কি ওদের থেকে ওই 2-3টা মেল, মানে অ্যাপ্লাই থেকে একটা মেল পেয়েছি, আর সেটাই হচ্ছে এইটা আর কি। হম বুঝছেন ভাইয়া? তো এই দিকে আমি বলবো যে ধৈর্য হারা হবেন না।
হ্যাঁ, প্রতিদিন অপশনাল রাখবেন যে আমি একটা হইলো একটা অ্যাপ্লাই করব এবং পড়াশোনা চালাই দেবো। তাহলে দেখবেন সফলতা আসবেই, হয়তো আউপিআর নয়তো অন্য কিছুতে, ভালো কিছুতে, আরো ভালো কিছু। আমাদের কমিউনিটিতে একজন হচ্ছে প্রশ্ন করেছেন, সেটা আপনার সামনে উপস্থাপন করি যে এখানে ওয়েবসাইটে ঢুকলে তো কোনো সিভি দেওয়ার কোনো সুযোগ, পিডিএফ আপলোড করার কোনো জায়গা থাকে না, শুধুমাত্র হচ্ছে ওইখানে টেক্সট লেখা যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করে মানুষ? জি ভাইয়া, এমনই একটা সিস্টেম তো। আহ, আপনি একটা আনসারাইবেন লিখবেন। তো আনসারাইবেনটা থাকবে যে প্রতিটা যে জায়গায় অ্যাপ্লাই করবেন প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা। হ্যাঁ, যেমন আপনার উপরে দেওয়া থাকবে আপনার নাম, তারপর আপনার বয়স, আপনি কই থেকে আসছেন, হ্যাঁ, এবং কোথায় আপনি আপনি অ্যাপ্লাই করতেছেন, এইটা দেওয়া থাকবে প্রথমে হেডলাইনে। তারপর হচ্ছে যে আপনার বাচ্চাদের সঙ্গে আপনার কি এক্সপিরিয়েন্স আছে, এই পর্যন্ত আপনি কি কি করছেন বাচ্চাদের সঙ্গে, ওই জায়গায় এটা থাকবে। তারপর আপনি দিবেন যে আপনি এটা করে আপনার কি বেনিফিট, আপনার কি হবে, এটা দিতে হবে। এবং তারপর আপনার ল্যাঙ্গুয়েজটা শো করবেন যে আমার ল্যাঙ্গুয়েজ এটা, হ্যাঁ, যে আমি বি1 শেষ করছি, আমার সার্টিফিকেট আছে, তারপর এইগুলা এইগুলা। এবং নিচে একদম থাকবে যে যে আমি আপনার সঙ্গে একটা কথোপকথনের সুযোগ পেলে খুব খুশি হব, এবং আপনাদের ফ্যামিলিতে আউপিয়ার হতে পারলে আমি খুবই খুশি হব, মানে এই ধরনের কিছু একটা লিখে দিতে হবে ভালোভাবে, ফর্মাল ভাবে। বুঝছেন ভাইয়া? তো এর জন্য আর কি পিডিএফ কোনো প্রয়োজন নাই, পিডিএফ দিতে হবে না। হ্যাঁ, শুধু একটা টেক্সট সেন্ড করলেই হবে, এটি একটা যথেষ্ট। ইমেল লেখার মতো বা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ লেখার মতোই ওরকম ভাবেই শুধুমাত্র লেখাটা থাকলেই হয়েছে, কারণ এই প্রথম লেখা হ্যাঁ, দিয়ে হচ্ছে ওরা ইমপ্রেশনটা বোঝার চেষ্টা করে যে হ্যাঁ, হ্যাঁ, এইখানে যে অ্যাপ্লাই করতেছে তার মোটিভেশন আসলে কতখানি। জি, এটা কেবলমাত্র শুরু। তার পরবর্তীতে পরিবারগুলো তো হচ্ছে আপনাকে একটা না একটা অবশ্যই ইন্টারভিউ এর জন্য কল করবে, এবং অনলাইন জি ভাইয়া, ইন্টারভিউ থাকে, এবং জার্মানরা হ্যাঁ, যেরকম হ্যাঁ, করে আগে থেকে সময় দিন সবকিছু উল্লেখ জি, করে দেয়। ওটার সাথে জি, বাংলাদেশের জি, সময়ের পার্থক্য থাকে 4 ঘন্টা। সাধারণত সামারের টাইমে জার্মানির মোটামুটি যখন একটু উষ্ণ থাকে, আর উইন্টারের বেশ কয়েকটা মাস আছে যে সময়গুলোতে হচ্ছে 5 ঘন্টার ডিফারেন্স থাকে, ওইটা হচ্ছে মেনটেন করে জাস্ট ওদের সাথে তখন কথাবার্তা বলতে হয়। আপনার কাছে কি মনে হয় যখন আপনি প্রথম দিকে অ্যাপ্লাই করতেছিলেন এবং হুম, টোটালি কোনো রেসপন্স পাচ্ছিলেন না, তারপর থেকে হুম, আপনি যখন রেসপন্স পাওয়া একটু একটু করে শুরু করলেন, এই দুইটা জি। অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার পার্থক্য কি ছিল? আপনার অভিজ্ঞতার কোন জিনিসগুলো হচ্ছে এখানে সংযুক্ত করছিলেন? বিশেষ করে যেহেতু লেখাই একটা বিষয়, ওই লেখায় হচ্ছে কি হুম। আগে ছিল, পরে হচ্ছে কি বিশেষভাবে যুক্ত করার কারণে আপনার কাছে মনে হয়েছে যে আপনার সম্ভাবনাটা বাড়ছে? যেমন ভাই প্রথম তো যখন বুঝতাম না তখন আর কি এক গোড়া লিখতাম, কয়েকটা, যেমন এরও যেমন লিখছি ওরও তেমনই লিখছি, কপি পেস্ট এইরকম টাইপের আর থাকতো। কি। হ্যাঁ, তারপর যখন বুঝতে পারছি না সে সে কি চায়, হ্যাঁ, তার আর কি কেমন, তার বাচ্চার বয়স কেমন, তার বাচ্চার সঙ্গে কি ধরনের মানে খেলাধুলা করা যায়, হ্যাঁ, কি করলে তার বাচ্চা ই থাকবে, হ্যাপি থাকবে, বা কারোর আপনার মানে অ্যাকাউন্টে লেখা থাকে, ডিসক্রিপশন দেওয়া থাকে যে এটা এটা, আবার কারো থাকে না। হ্যাঁ, তো যদি দেওয়া থাকে তাহলে তো ভালো যে ওইটা উল্লেখ করতে পারেন। হম। তো যখন আমি এইভাবে আর কি বুঝে বুঝে আর কি লিখছি, তখন থেকে আর কি আমার খুব আর কি মানে রিপ্লাই আসতো। হুম। বুঝছেন ভাই? মানে হচ্ছে একটা বিষয় উল্লেখ যোগ্য, সেটা হচ্ছে বেশিরভাগ যে আউটপেয়ারের যে জব ব্যবহার গুলো থাকে বা হচ্ছে জব ডেসক্রিপশন গুলো থাকে, এটাও একটা জব টাইপেরই, কারণ এই আপনি যে পয়সাটা পাবেন এখান থেকে অবশ্যই জার্মান সরকার একটা ট্যাক্স কাটবে। তো এটা কাইন্ড অফ একটা জব। তো ওইখানে জব ডেসক্রিপশন বা হচ্ছে রেসপন্সিবিলিটি গুলো দেওয়া থাকে, দায়িত্বগুলো দেওয়া থাকে আপনাকে কোন কোন দায়িত্বগুলো পালন করতে হবে, কোন সময়টা পালন করতে হবে। অনেক সময় দেখা যায় যেমন হচ্ছে ফর এক্সাম্পল ওরা লেখা থাকে যে আমরা হচ্ছে হুম, দুইজনই চাকরিজীবী, বাবা এবং মা, ওরা দুইজনই চাকরিজীবী থাকে, ওই সময় থেকে ওই সময় পর্যন্ত ওদেরকে অবশ্যই অফিসে থাকতে হয়। এবং যেহেতু অফিসে থাকতে জি, হয়, ওই সময় বাচ্চার লালন পালনের যে বেসিক কাজগুলো, এগুলো এত মানে কঠিন কাজ না। যেমন জার্মান বাচ্চারা একটু কান্নাকাটি একটু কম করে, এবং ওরা এত বাহানা টাহানা করে না, তো তো ওরা খুব লক্ষ্মী টাইপের বাচ্চা হয়, আমি অনেক দেখছি এখানে। তো ওদের জি, হচ্ছে স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, এর মাঝখানে যদি কোনো আহ, বাজার করার প্রয়োজন হইতে পারে, আপনার এই হচ্ছে টাকা পয়সা দিয়ে দিব ওই হোস্ট ফ্যামিলিটা, আপনি ওইখান থেকে জাস্ট বাজার করে নিয়ে চলে আসবেন। তার পরবর্তীতে আপনি বাসায় আসবেন, বাসায় আসার পরে হয়তো আপনার কিছু ক্লিনিং বেসিক যদি প্রয়োজন হয় তো করবেন, না প্রয়োজন হলে করার দরকার হয় না। আর এইখানে এমন কোনো কিছু না যে বাংলাদেশের একদম কোনো আয়া বোয়ার মতো কাজ করতে হয়, এ একদম ভ্যাকুয়াম ক্লিনার মেশিন আছে,
আপনি মেশিন চালাই জি। দিবেন। ফ্যামিলিতে ভ্যাকুয়াম ক্লিনার মেশিনও এখন নাই, এখন সব জায়গায় হচ্ছে রোবট টাইপের রয়েছে, ওরাই হচ্ছে ঘুরে 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 বাসা পরিষ্কার করে ফেলে। আর হুম। তারপরে আপনি আবার যখন হচ্ছে বাচ্চা বাসায় আসবে, আসার সময় হবে, তার আগ দিয়ে আপনি হচ্ছে ওইখানে পৌঁছে যাবেন। আপনাকে অবশ্যই হচ্ছে একটা ট্রাভেল টিকেট টাইপের কিছু না কিছু ওই পরিবার থেকে একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবে বেশিরভাগ সময়। তবে সবার ক্ষেত্রে একই নাও হতে পারে, হয়তো এখানে কারো একটা টিকিট কাটার প্রয়োজন হতে পারে। কিন্তু এটা খুবই ব্যতিক্রম হওয়ার কথা। বেশিরভাগ জার্মান ফ্যামিলিদের আসলে ওরা বেশ সলভেন্ট হয়। তো ওরা যে যে আসে যে মানুষটা, তার সুযোগ সুবিধা হচ্ছে দেখার চেষ্টা করে। দেন হুম। তারপরে বাসায় আসার পরে ওকে হচ্ছে দুপুরের খাবার দাবার এগুলো একদম ফিক্স করা থাকে, এবং এগুলো এমন না যে বাংলাদেশের মতো ঘন্টার পর ঘন্টা রান্না করতে হয়, 5-10 মিনিট, অথবা হচ্ছে একটা স্যান্ডউইচ এটা বানাইতে 2 মিনিট সময় লাগে। এই টাইপের খাবার দাবার ও হয়তো লাঞ্চে খাবে, তার পরবর্তীতে ও হয়তো একটু খেলবে, অথবা ওর সাথে একটু গল্প করতে হবে, ওর হাউস অফ গাবে বা হোমওয়ার্ক যেগুলো আছে ওইগুলোতে একটু সাহায্য করা লাগতে পারে, একটু বাইরে জি নিয়ে ভাই। হাঁটাহাঁটি করতে যাওয়া। ঠিক আছে, এইরকম একটা প্লেফুল একটা এনভায়রনমেন্ট যতক্ষণ না পর্যন্ত ওর বাবা মা বাসায় না আসে ততক্ষণ পর্যন্ত। বাবা মা আসার পরে কিন্তু বাবা মাই দেখাশোনা করে বাচ্চাদের, হুম হুম। ওরাই হচ্ছে হ্যাঁ ওইটার ভাই। দায়িত্ব নেয়। হ্যাঁ ভাই, যেমন আমার যে বাচ্চাটার দায়িত্ব, তো ওকে আমার গল্পের বই পড়িয়ে শোনাতে হবে। হ্যাঁ, মানে একদম শিশুদের যে গল্পের বই বলছে যে এইগুলো তোমাকে মানে পড়াতে হবে ওকে। হ্যাঁ, মানে শুধু পড়বা ও শুনবে, এইটুকুই। হ্যাঁ, তো এটা খুব কত মজা। চমৎকার একটা অভিজ্ঞতা। আপনি মাঝখান থেকে জার্মান ল্যাঙ্গুয়েজও আপনার ভালো হয়ে যাচ্ছে, আপনি যে পরিবারটায় যাচ্ছেন ওই পরিবারটাতে আপনি সারাক্ষণই হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। এখন হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি এই জিনিসটাকে হচ্ছে গ্রো করার আর একটা ভালো একটা সুযোগ পেলেন, তাই না? জি। এবং শুধুমাত্র যে আপনি একলা একলা শিখবেন তাও না, আপনার এই যে সন্ধ্যার দিকে বা উইকেন্ডে বা যেই দিন ছুটি আপনার থাকবে ওই দিনগুলো আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন, যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ পড়লেন, আপনি হয়তো কোনো জায়গায় নতুন ভাবে ক্যারিয়ার তৈরি করার জন্য হয়তো প্রস্তুতি নিলেন, অ্যাপ্লাই করলেন, জবাইটা আরো অনেক কিছু থাকতে পারে, যে এই কাজগুলো হুম। ওই সময় হচ্ছে আপনি রেস্ট নিতে পারবেন। আর এটা এখানে একটা জিনিস উল্লেখ্য যেটা, সেটা হচ্ছে জার্মানরা খুব নিয়মতান্ত্রিক, এবং ওরা সময়ের বিষয়ে খুবই সিরিয়াস। বাচ্চাদের স্কুলে দেরি করা যাবে না, তো দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না, এইসব বিষয়ের জন্য একটা নিয়মতান্ত্রিক একটা লাইফ স্টাইলে চলে আসতে হয়। এবং দেখা যায় যে বাচ্চাদের স্কুল বেশ সকাল সকাল থাকে, সকাল সকাল থাকার কারণে হচ্ছে সবাইকে বেশ ভোরে ভোরে উঠতে হয়, অনেক সময় 4টা 5টা 6টা, নির্ভর করে আর কি, কার স্কুল টাইম কতক্ষণ তাকে রেডি করতে হয়, তাকে দিয়ে আসতে হয়, যেহেতু যেতেও একটু সময় লাগে, হয়তো 5, 10, 15, 20 মিনিট 30 মিনিট লাগতে পারে বড়, ওই জায়গাটায় হচ্ছে মূলত দিয়ে আসতে হয়। এইটা হচ্ছে আহ, আহ, কথার মাঝখানে অনেকে হয়তো বুঝতে পারবে না যে এটা আসলে কি রকম টাইপের একটা জিনিস, যে এখানে হচ্ছে আহ, আমরাও বলি যে প্রায় বিনামূল্যে আপনি চলে আসতে পারবেন, খুবই সস্তায় হচ্ছে এখানে চলে আসা যায়। আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ওই সময় বা হচ্ছে আপনি পরীক্ষার ফি, এই যে জিনিসটা যদি বাদ দেন, তাহলে আপনি মোটের উপরে কত খরচ হয়েছে আপনার? আপনার আউটএয়ার এর আমার ওয়েবসাইটে আপনার কি কোনো মানে প্রফেশনাল কোনো সার্ভিস ওদের কাছে কিনতে হয়েছে, প্রো সার্ভিস? না না ভাই, এটা একদম ফ্রি। হ্যাঁ, তো একদম ফ্রি, তার মানে হচ্ছে ওইটা জিরো কস্ট হয়েছে আপনার। এর পরবর্তীতে আপনি যে ফ্যামিলির কন্ট্রাক্টটা ম্যানেজ করছেন, এইখানে কি আপনার কোনো খরচ হয়েছে, কোনো কিছু কাগজপত্র পাঠাইতে হয়েছে ওদের কাছে, বা হচ্ছে ওদের কাছ থেকে আনা লাগছে? আমাকে শুধু আমার পাসপোর্টের লাগবে। স্ক্যান কপি দিতে হয়েছে। হ্যাঁ, এবং শুধু তাদের থেকে পেয়েছি, আর কিছু না। হ্যাঁ, তাহলে এইখানে আপনার মোটের উপরে আমরা শেষ মেশ যদি খরচ যেটা ধরার, এটা হচ্ছে শুধু এমবাসির ফ্লাইট। আপনি ভিসা যে ফিটা হ্যাঁ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এম্বাসি এবং আমার ফ্লাইটের যে কস্ট, এইটাই। হ্যাঁ, এখন হ্যাঁ, ফ্লাইটের তারপরে কস্ট আর পড়ছিল। এমবাসির কস্ট যেটা মিলে আপনার আসলে মানে ধরলাম হচ্ছে ফ্লাইটের কস্ট হয়তো 80,000 টাকা 90,000 টাকা যেটা হয়, আর আপনার এমবাসির হ্যাঁ। কস্ট হচ্ছে 10,000 টাকা। তো হুম। সব মিলে আপনার মোটামুটি লাখ খানিক টাকার মধ্যে প্যাকেট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তাই না? জি এবং ভাইয়া। আপনার এখানে এই লাখ খানিক টাকা আপনার অজস্র গুণে আপনার কাছে ফেরত আসার সম্ভাবনা তৈরি হবে। হ্যাঁ, এই এটা যে এক ধরনের পুরা যে জার্নিটার ভিতরে আমরা সব সময় হচ্ছে বলে আসি, এবং এটা আমাদের এককালে স্বপ্ন ছিল যখন আমরা ইউরোপে ক্যারিয়ার বিল্ডিং সেন্টারে 2022 জানুয়ারি থেকে স্বপ্ন দেখছিলাম যে এরকম আমরা আমাদের স্টুডেন্টরাই ইনশাল্লাহ, অনলাইনে হোক অফলাইনে হোক, ইউটিউবের স্টুডেন্ট হোক, সবাই এরকম ভাবে তাদের সাফল্য গাথাগুলো হচ্ছে গাথা শুরু করবে। আজ হোক কাল হোক পরশু হোক, কারো একটু আগে হবে, কারো হয়তো একটু পরে হবে, কারোর দেখা যাবে যে আহ সরাসরি হয়তো হাউস বিল্ডিং এ যাওয়ার অনেক ইচ্ছা থাকবে, কিন্তু অনেকে হয়তো আউটওয়্যার কন্ট্রাক্টও আবার ম্যানেজ করার চেষ্টা করবে। কিন্তু এইখানে বয়সটা একটা ম্যাটার, জি যেমন কেউ ভাইয়া। চাইলে 30 বছর বয়সে অ্যাপ্লাই করতে পারবে না। হুম। তো এটা হচ্ছে একটা ভালো একটা সুযোগ। অনেক সময় দেখা যায় যে এই
ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী বা হচ্ছে তার পরবর্তীতে অনেকে পড়েন, তাদের হাতে হাতে একটু মোটামুটি সময় থাকে। যেহেতু সবার হাতেই মোটামুটি একটু সময় থাকে, সময় থাকলে তখন আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা একটু 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 করে পড়তে থাকা যায়। এবং আমরা পুরো কোর্স গুলো এমন ভাবে সাজানোর চেষ্টা করছি যাতে কেউ ওই জায়গায় হচ্ছে নিজেকে মানে হেল্পলেস মনে না করে, যে না আমার তো হচ্ছে এইটা নাই ওইটা নাই, ঠিক আছে, আমার হয়তো পরিবারের এত অবস্থা ভালো না, এবং আমি হয়তো ঢাকায় গিয়ে পড়তে পারবো না, হয়তো আমার বাবা হয়তো খুব অবস্থা এত বেশি ভালো না। তো আমরা যে কাজটা করার চেষ্টা করছি এখানে, আমরা প্রত্যেকটা যে লেভেল আছে প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা 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 করে প্লেলিস্ট বানাই দিয়েছে, এবং শত 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 ভিডিও। ইন টোটাল এখন পর্যন্ত 377টা ভিডিও আছে। এবং এগুলো হচ্ছে মেইন ক্লাস গুলো যখন আমরা করাই এবং নিয়মিতভাবে করাই থাকি, ওইখানেরই হচ্ছে জাস্ট সবচেয়ে ভালো মানের যে ক্লাসগুলো থাকে ওইগুলোই হচ্ছে আমরা আপলোড করে দিছি। কিছু হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন A1 এরটা। এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে সব জিনিসগুলো সাজানো, যেগুলো হচ্ছে আপনাদেরকেও যখন আমাদের সাথে কোর্স করেছেন তখনও হচ্ছে পড়তে হয়েছে অনেক হাউস অফ গাবে থাকে এইখান থেকে, যাতে আপনারা ভালো মতো সুন্দরভাবে শিখে এসে A1 A2 B1 B2 যে বেসিক গুলো, তারপরে হচ্ছে মেইন ক্লাসে এসে আমাদের সাথে আরো ভালো মতো প্র্যাকটিস করতে পারেন। A1 এর এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ, A1 এর ভোকাবুলারি, আবার A2 তে চলে গেলে A2 একটা ভিডিও প্লে লিস্ট, ওইটার আবার A2 এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ, এছাড়াও হচ্ছে A2 ভোকাবুলারি আলাদাভাবে করা। আর B1 এর ক্ষেত্রেও ওই প্রত্যেকটা ধাপেই আমরা মেইন একটা প্লেলিস্ট, যেটা হচ্ছে একদম ইনতেজাম সবকিছু মিলায়, এবং পাশাপাশি হচ্ছে আলাদা আলাদা যে প্লে লিস্ট গুলো আছে এক্সামের জন্য এবং ভোকাবুলারির জন্য, এগুলো সব করে দেওয়ার পরে আমরা এখন হচ্ছে বেস ওয়াই করতেছি। আমরা বেস ওয়াইয়ের জার্নিটা 2025 সালে শুরু করছি, 25 এবং 2026 সাল পর্যন্ত এটা করার পরে আমরা ইনশাল্লাহ 2027 সাল নাগাদ হচ্ছে আবার C1 এর কোর্স গুলো হচ্ছে আস্তে আস্তে করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের সর্ব যে সামর্থ্য আছে ওইখান থেকেই করা। আমি যে অনেক ভালো পারি এরকম না, ব্যাপারটা হচ্ছে আমাদের সবাইকে কোনো না কোনো ভাবে হচ্ছে শিখতে থাকতে হবে। শিখতে থাকলে এই সুযোগ সম্ভাবনা গুলো হচ্ছে, এই যে আপনার হয়তো কিছু পয়সা একটু ইনভেস্টও করতে হয়েছে পরীক্ষা বাদেও, এটাও হচ্ছে কারণ করার প্রয়োজন হবে না, কেউ নিজে নিজেই চাইলে হচ্ছে শিখতে পারে। জাস্ট ইউটিউব তো সবারই আছে, একটু ডাটা কিনে বা একটু ওয়াইফাই, এখন সব জায়গাতেই হচ্ছে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। তো হতাশ হওয়ার আসলে কোনো কিছু নাই। এই যে বয়স, যে সময়টা হচ্ছে মানুষ টেনশনে থাকে কি হবে না না হবে, উন্নত একটা দেশে যাইতে প্রচুর টাকা লাগে সব জায়গাতে। হ্যাঁ, এখন ইতালিতে হোক অথবা অন্যান্য যে কোনো দেশে হোক, টিউশন ফি দিয়ে বা অন্যান্য বিভিন্ন ভিসা টাইপের যেতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এবং অনেক পরিবারেরই এটা থাকে না। অনেকেই হয়তো দেখা যায় যে আহ, নিজের খরচ নিজে কোনো মতে হয়তো চালাতে পারে, অথবা নিজের পড়াশোনার খরচও নিজে চালাতে হয় টিউশনি করে, এরকম সংখ্যাও অনেক বেশি। তো সেইখানে এইটা হচ্ছে খুব অপূর্ব একটা সুযোগ, যে কেউ জাস্ট জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলো। শুধু শেখা মানে কোনো একটা কোর্স করে ইয়ে করা না। আমি হচ্ছে আপনাকে স্পেকেনের জন্য একটা জিনিসও হচ্ছে সাজেস্ট করছিলাম, ওই যে হ্যালো টক না। ইয়েস। হ্যাঁ হ্যালো ভাই, টক। ওইটা খুবই ভালো। হ্যাঁ, ওই জায়গা প্রতিদিন স্পিকিং করা যায়। এটা খুবই হেল্পফুল। হুম, স্পিকিং করা যায়। এছাড়াও আমি আপনাকে হচ্ছে নিয়মিত শোনার জন্য হচ্ছে পরামর্শ দিতাম, বিভিন্ন ওয়েবসাইট হ্যাঁ, বা হ্যাঁ। বিভিন্ন সার্ভিস আছে, ইজি জার্মান আছে বা অন্যান্য আরো অনেক পডকাস্ট আছে। এই জিনিসগুলো নিয়মিত ভাবে শুনলে হচ্ছে জার্মানটা যখন আসলে ইন্টারভিউ এর সময় হয়, ওই সময়টা হুম, ওরা হুম। সার্টিফিকেট এটা ওটার চাইতে বেশি দেখবে হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি কতখানি পারেন, আপনি জি। কতক্ষণ রেসপন্স করতে পারতেছেন। আপনি ওদের কথা বলতেছে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারতেছেন না কারণ আপনার হোটেল ভালো না, আপনি বুঝতে পারতেছেন হুম, না কি বলতেছে। তো তখন একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হওয়ার চান্স আছে, কারণ যখন সে ইন্টারভিউ নিবে শুধুমাত্র আপনি একলা থাকবেন না ক্যান্ডিডেট, আপনার সাথে হয়তো একাধিক মানুষ থাকবে, তার মধ্যে থেকে কোনটা তার ভালো হবে, সে তার সন্তানের জন্য সবচেয়ে বেস্ট চয়েসটাই হচ্ছে করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আপনি আমি তাদের জায়গায় হইলে আমরাও এটাই করার চেষ্টা করতাম, সন্তানের যেটা সবচেয়ে ভালো হয়, তাই না? হুম। তো ওরা যখন ফরস্টেলুম গেস্পেক হয় তখন হচ্ছে হুম। আপনার কমন কি কি প্রশ্ন করছিল যদি একটু বলতেন, যখন হচ্ছে ইন্টারভিউ হয় ওদের সাথে ভিডিও ইন্টারভিউ, কমন কিছু প্রশ্ন থাকে না? হ্যাঁ, হ্যাঁ, যে আমি বর্তমানে কি করতেছি। এইটা একটা থাকে তোমার। ভাই ভাই বোন কয়জন? হ্যাঁ, তোমার বাবা মা কি করে? এগুলো একটু জিজ্ঞেস করে, কিন্তু এগুলো নিয়ে কেউ নার্ভাস হবেন না। তারপর জিজ্ঞেস করে যে কই থাকতে পছন্দ করো, শহর অথবা গ্রামে? হ্যাঁ, এই যে একটা।
তারপর আর থাকে যে আমাকে প্রথমে একবার যখন আমি প্রথম ইন্টারভিউ দিয়েছি তখন জিজ্ঞেস করছিল যে হ্যাঁ, যে একটা বয়স যেমন 2 বছর, হ্যাঁ 2 বছর একটা শিশুর সাথে তুমি কি খেলাধুলা করবা, হয়তো 2 অথবা 3 বছর। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আমার প্রথম ইন্টারভিউ ছিল, আমি খুব নার্ভাস ছিলাম, এর জন্য আমি ঠিক মতো বলতে পারিনি সত্য। হ্যাঁ, যে 2 বছর শিশুর সাথে তুমি কি খেলাধুলা করবা। তো এই ধরনের প্রস্তুতি নিতে হবে যে কি খেলাধুলা করতে পারি এই বয়সের শিশুর সাথে। হ্যাঁ, তো তারপর জিজ্ঞেস করছিল যে আহ, তুমি আউপিআর এর পরে তুমি কি করতে চাও, হ্যাঁ, বা তুমি আউপিআর কেন করতে চাও, এইগুলাই আর কি জিজ্ঞেস করে বেসিক্যালি। হ্যাঁ, তেমন কঠিন কিছু জিজ্ঞেস করবে না যে একটা থেমা বলো। এইগুলো কখনই জিজ্ঞেস করবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিসপত্র জিজ্ঞেস করবে যেটা ওদের প্রয়োজন জান। হুম। তারপরে এই জিনিসগুলোর জন্য একটা সুবিধা হচ্ছে কি, কেউ একদম হঠাৎ করে না বলে বাসা থেকে স্ক্রিপ্ট রেডি করে ওই জিনিসগুলোকে কয়েকবার বলে প্রস্তুতি নিয়ে নেওয়া। কারণ অনেকে লেভেল আসলে হুম। যেইটাই থাকুক না কেন, যখন একদম স্বতঃস্ফূর্ত ভাবে বলার প্রয়োজন হয় তখন অনেকেই নার্ভাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যেহেতু এত বলে সেটাই। অভ্যস্ত না, আমাদের মাথায় ভোকাবুলারি গ্রামার কোথায় কি হবে না না হবে এগুলো প্রথম দিকে এটা যে যত ভালো চর্চা করবে তার এটা কমে যাবে, তারপরে একটু না একটু থাকে। তো হুম। কমন যে প্রশ্নগুলো হতে পারে ওই প্রশ্নগুলো নিজে একটু ক্রিয়েট করে নেওয়া, অথবা চাইলে এখন হ্যাঁ, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেই হচ্ছে ও খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা ইন্টারভিউ এর কোশ্চেন এইটার জন্য এত কি কি হইতে পারে ওটার সবকিছু ওর উপরে নির্ভর না করে আপনি নিজস্বতাও একটু ইয়ে করার থাকা উচিত হ্যাঁ ভাই, প্রশ্নগুলো। মূলত হ্যাঁ হ্যাঁ ভাই, মূলত হচ্ছে যে তারা কি বলতেছে আমি ওইটা বুঝতে পারতেছি কিনা। যদি বুঝে হ্যাঁও বলেন তাহলেও কিন্তু হবে, কিন্তু যদি না বুঝেন, যেমন এমন একটা কথা বলছে, আপনি যে না না বুঝে যদি না ইন বলেন বা ইয়া বলেন, তখন কিন্তু সমস্যা। এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে তাদের কথা। কারণ কারণ তাদের স্পিকিং লেভেলটা একটু আলাদা, তো এর জন্য আপনার স্পিকিং এর জন্য পডকাস্ট শুনতে হবে, এবং এতে আপনি তাদের কথা খুব ভালো বুঝতে পারবেন। ভাই এইটাই হচ্ছে একদম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তাদের কথা বুঝতে হবে। যদি কিছু বলতেও না পারেন অত ভালো, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে পারা এবং শুধু ওই যে যেটা বললেন ইয়া নাইন বলেই শেষ না করে দেওয়া, অন্তত একটা বাক্য তো হুম। বলতেই পারেন। হ্যাঁ হ্যাঁ। আপনার কাছ থেকেও কিছু না কিছু প্রশ্ন আশা করতে পারে। হ্যাঁ এরকম কি হ্যাঁ। ওরা কখনো কোনো পরিবার আপনাকে জিজ্ঞেস করছিল যে আমাদের বিষয়ে কোনো প্রশ্ন আছে নাকি তোমার? হ্যাঁ, এটা জিজ্ঞেস করছিল। তো যখন আমার আমার তো ছিল না তেমন প্রশ্ন। হ্যাঁ, শুধু জিজ্ঞেস করছিল যে তুমি প্লেনের টিকিট তুমি কিনতে পারবা নাকি আমাদের দিতে হবে। হ্যাঁ, তো আমি বলছিলাম অবশ্যই আমি কিনতে পারবো, কোনো সমস্যা নাই। তো এটা যখন শুনছে তখন সে খুবই একটু খুশি হয়েছে আর কি। হুম। হুম। আচ্ছা, তো আপনার হচ্ছে যে ইয়াটা, যে ভিসাটা ভিসাটা হুম। তো অনেকেই হচ্ছে ভয় পায় যদি ভিসা না হয়, যদি রিজেক্ট হয়ে যায়। আপনার হুম। ক্ষেত্রে আপনার কি মনে হয়েছে, কিভাবে সফল হয়েছে? আমি বলবো কি বলবো, যে সৃষ্টিকর্তা এবং আপনাদের দোয়া আশীর্বাদ, এইটাই তো আর কি ছিল। তো আমি তো নার্ভাস হয়ে গেছিলাম, এর জন্য আপনাকে সবসময় কথা আপনার সঙ্গে কথা বলতাম, এবং আপনার একটা স্টুডেন্ট, যে হাউস বিল্ডিং পেয়েছে কাউসার ভাই। তো আপনার এবং কাউসার ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ থাকতো যে কি করব ভাই কি করব। আপনিও সান্ত্বনা দিতেন, কাউসার ভাইও সান্ত্বনা দিত যে কোনো ধৈর্য হারা হইও না, যে হবে হবে। শুধু ধৈর্য রাখো। তো হ্যাঁ, ভাই আমার আপনার সবকিছু ইন্টারভিউ এর আগেও আমাদের কথা হয়েছিল প্রায় 1.5-2 ঘন্টা। আপনাকে এমবাসি কি ধরনের প্রশ্ন করতে পারে ওইগুলো নিয়ে আমরা একটু ব্রেন স্টর্মিং ওকে করে ওকে। তারপর প্রস্তুতি হ্যাঁ হ্যাঁ। নেওয়ার হচ্ছে চেষ্টা জি করছিলাম। ভাই, হ্যাঁ এই জায়গা আপনার তেমন কিছু জিজ্ঞেস করবে না। একদম একদম সাধারণ, যেটা যে প্রতিদিনের ডে লাইফে বা কারোর সঙ্গে দেখা হওয়ার সময় যে কথাগুলো, যেমন প্রথমে আসে গুটেন মর্গেন দিছে, তারপর কি 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 নাম। হুম। তারপর ঠিক আছে, তারপর বাচ্চাদের বয়স কি, বয়স কত এবং বাচ্চাদের নাম কি, এটা হুট করে বলতে পারে। বা আপনার বলতে পারে যে আহ যে একটা হেল্প লাইনের একটা ফোন নাম্বারের নাম বলো, যেমন আমাকে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, যে ইমার্জেন্সি একটা যেটা নাম্বার ওইটা বলতে বলছিল, তো ওইটা বলছিলাম। কত টাকা পাবো প্রতি মাসে, এবং কয় ঘন্টা আমার ডিউটি থাকবে বা কয় ঘন্টা আমার কাজ করতে হবে, এটা জিজ্ঞেস করছিল। এবং হোস্ট ফ্যামিলির নাম কি, এবং কিভাবে আমি খুঁজে পেয়েছি, এই এটা আমি কোথায় পেয়েছি আর কি। এবং আমার কি মানে হোস্ট ফ্যামিলির সাথে কথোপকথন হয় কিনা বা যোগাযোগ আছে কিনা, এটা জিজ্ঞেস করছিল। এবং আমি আউপিআর এর পর আমি কি করব, দেশে ফিরে আসবো নাকি জার্মানিতে থেকে যাব, এটা
এটা খুবই গুরুত্বপূর্ণ যে এ জায়গায় আর কি আপনার খুব সুন্দরভাবে বলতে হবে যে হ্যাঁ আমি এই কারণে দেশে ফিরে আসবো বা এটা করব। হ্যাঁ, যেমন তাদের মনে না হয় যে আমি তৃতীয় কোনো দেশে চলে যাব বা অন্য কিছু করব। এর জন্য আর কি একটু প্রুফ দিতে হবে। এটা খুবই দেখছি ই করে যে যদি উল্লেখ না করতে পারেন যে তারপরে কি করব, তাহলে হয়তো রিজেক্ট করে দিতে পারে। তো এই জায়গায় আর কি সতর্ক থাকতে হবে সব সময়। হ্যাঁ, তো অনেকেই হচ্ছে পরিকল্পনা করতে পারে যে এর পরবর্তীতে হাউস বিল্ডিং করবে, কিন্তু এটা একটা আহ, তথ্য আপনাদের দিয়ে রাখা ভালো যে আপনি পরবর্তীতে জার্মানিতে থেকেই হচ্ছে আবার ভিসা কনভার্ট করাটা, এইটা এখন হচ্ছে জার্মানি এইটা কিছুটা এমবাসি থেকে রেস্ট্রিকশন আসছে আমরা দেখছি। যদি কোনো জায়গার আসলে কেউ নাগরিক না হয় ওই দেশের, বা হচ্ছে ওই কার্ড বা অন্যান্য যে এইসব অফিসিয়াল ডিটেল বা এই জিনিসগুলো যদি না থাকে, সেক্ষেত্রে আবার অ্যাপ্লাই করে এমবাসিতে বাংলাদেশের, তাকে আবার হচ্ছে ওই নতুন ভাবে হচ্ছে আবার কন্ট্রাক্ট পেপার গুলো হচ্ছে জমা দিতে হয়। এই সময় হচ্ছে তাকে আবার দেশে চলে আসতে হয়। এসে হুম। তারপরে তার যে স্ট্যান্ডার্ড ওয়েটিং টাইম আছে হাউস বিল্ডিং এর জন্য, এখন 3 মাস 4 মাস থাকতে পারে। এটা নির্ভর করে, এবং আশা করা যাচ্ছে এমবাসি এইটার হচ্ছে সময় হয়তো আরো কমাবে। ওটা আলোচ্য বিষয় না, এটা ওয়েটিং টাইম থাকে। ওই ওয়েটিং টাইমে হচ্ছে তাকে ওই সব জিনিসগুলো প্রস্তুত করে তারপরেই হচ্ছে মূলত আবার বাংলাদেশের জার্মান এম্বাসিতে এসে অ্যাপ্লাই করতে হবে। তাকে একবার বাংলাদেশে আসতেই হচ্ছে। এবং এটা একদিক থেকে খারাপ কেউ বলতে পারবেন না। আপনি প্রায় বছর খানিকের মতো হচ্ছে জার্মানিতে থাকবেন, আপনার ফ্যামিলিরে আপনি মিস করবেন, আপনি কিছুদিনের জন্য বেড়াইতেও চলে আসবেন। মাঝখান থেকে আপনার যদি হাউস বিল্ডিং বা অন্যান্য যে কোনো ফার্স্ট বিল্ডিং হয়ে যায়, এটা তো খুবই ভালো। আর এই পুরো জি। প্রোগ্রামটা হচ্ছে মূলত কালচারাল এক্সচেঞ্জ। হুম। একটা নতুন ফ্যামিলির কাছে যাবেন, একটা নতুন দেশে যাবেন, এই পুরা একটা অভিজ্ঞতাটা আসলে এটা খুবই খুবই চমৎকার একটা অভিজ্ঞতা। যেমন আপনার একটা ছোট একটা এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত যদিও হয় নাই, আপনি আমাকে বলছেন। এটা সবার জন্য উল্লেখ করি, আপনার ফ্যামিলি যেটা হোস্ট ফ্যামিলি, তারা যে আসলে কতটা ভালো, যে আগামী হুম। বছর আগস্ট মাসে ওরা ইতালিতে যাবে। হুম। এটার জি। জন্য আপনাকে কি জিজ্ঞেস করছে? এর জন্য আমার জন্য আগে ভিসা পাওয়ার আগে আমার জন্য রুম বুকিং করছে। হ্যাঁ, এবং সম্প্রতি এই যে 2-3 দিন আগে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি আমাদের সাথে চিলিতে ঘুরতে যাবা? আমরা তো চিলি ঘুরতে যেতে চাই, তুমি কি আমাদের সাথে যাবা নাকি জার্মানিতে একা একা থাকবা? কি করবা? তো আমি বলছি যে আচ্ছা আমি একাই থাকতে পারবো জার্মানিতে, সমস্যা নেই। তারপর জিজ্ঞেস করলো যে কেন তুমি আমাদের সাথে যাবা না চিলিতে ঘুরতে? তারপর বলছি আচ্ছা ঠিক আছে, আপনারা যদি নেন তাহলে আমি কেন যাব না। হ্যাঁ, তো বোঝেন যে অলরেডি আমাকে 2টা অফার দেওয়া হয়ে গেছে যে কোথায় কোথায় ঘুরতে যাবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে ওরা নিজেরা নিজস্ব সৌজন্য বোধ থেকেই হচ্ছে করতেছে। এটার জন্য আপনাকে পেও হয়তো করতে হবে না, খাওয়া দাওয়া, হোটেল, বিমান ভাড়া, এগুলো সবকিছু। হ্যাঁ। ওরা অনেকেই আছে যাদের হচ্ছে শুধুমাত্র আহ, টাকা আছে এরকম না, ওদের মনের দিক থেকে ওরা অনেক উদার, অনেক ভালো। এবং ওটা জি। হচ্ছে ওই পরিবারের সাথে থাকতে থাকতে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ব্যক্তিগতভাবে। এবং আপনি যে পরিবারে যাচ্ছেন, ওই পরিবারে তো শুধুমাত্র এই একটা ছোট সন্তান ওই না। ওর বয়স হুম। কত? হুম। ওর বয়স 4 বছর, এই যে 5 বছর হবে নভেম্বরে। আচ্ছা, তো ওর নাম কি? ওর নাম স্যামুয়েল। সামুয়েল। তো এই সামুয়েলের সাথে আপনার ব্যক্তিগতভাবে হচ্ছে কথা হয়েছে ভিডিও কলে হ্যাঁ, কখন? 2বার 2বারই কথা হইতো। ও তো লজ্জা পায় কথা, মানে বলে একটু একটু যে তুমি কেমন আছো। হম। হুম। হ্যাঁ আমি ভালো আছি। মানে ও তো শিশু, ও তো লজ্জা পায়। কিন্তু খুবই ভালো ও। ওর পরিবারও বলছে যে সে খুব ভালো, খুব ধৈর্যশীল। এবং মানে পড়াশোনার দিক খুব মনোযোগী, মানে গল্পের বই পড়লে খুব ভালোবাসে। এটা আমাকে বলছে। আচ্ছা, খুবই ভালো। এই যে আপনি জাস্ট আর অল্প কয়েকদিন পরে আপনার ফাটট্রাকটা, যেহেতু কন্ট্রাক্টটা শুরু হচ্ছে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, এখন দুই হাজার জি ভাই। পঁচিশ সালের আজকের তারিখ হচ্ছে আরেকটা বিষয় আমরা ভাই, আরেকটা 29। বিষয় জি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে তারা তো আমাকে 3 মাস সময় দিছিল। যখন দেখতেছে যে আমার এত দ্রুত হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে প্রসেসিং গুলো এত দ্রুত হচ্ছে, তো তারপর তারা আবার এম্বাসিতে মানে যোগাযোগ করে, যে মেইল করে, হ্যাঁ, যে কিভাবে আর যদি আগে আগে আমি যদি ভিসা পাই তাহলে কি আমি আগে আগে যেতে পারবো কিনা, মানে এতটা ভালো। মানে তারা মানে খুব এক্সাইটেড যে এত দ্রুত হয়ে গেল। তাহলে এত দেরিতে আসবা তো আরো আগে হয় কিনা। এর জন্য আর কি তারা চেষ্টা করছিল। হ্যাঁ, ওটাও শুধুমাত্র হচ্ছে ওই কন্ট্রাক্টে ডেটটা মেনশন করে ফেলার কারণে এমবাসি হচ্ছে
আপনাকে ওই সময় থেকে ভিসা দিচ্ছে, এটা তেমন কোনো সমস্যা না। দেখতে দেখতে আজকে সেপ্টেম্বরের 29 তারিখ 2025 সালের, আপনি ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে হচ্ছে যখন ফ্লাই করে জার্মানিতে পৌঁছায় যাবেন, তার পরবর্তীতে হুম। কি হবে? আপনাকে কে রিসিভ করবে? ওই পরিবারের সাথে তো কথা হয়েছে আপনার, প্লেন থেকে নামার পরে কি করণীয় থাকবে আপনাদের? ওই যে ওদের গাড়ি আছে, তো ওরা তো ওই পরিবার যেটা আছে, ওই পরিবারটাই হচ্ছে মূলত ইথানকে রিসিভ করবে। রিসিভ করে তারপরে হচ্ছে এয়ারপোর্ট থেকে মূলত ওনাদের যে বাসা আছে ওই বাসাতে হচ্ছে নিয়ে যাবে, ওনার কোথাও থাকাও লাগবে না। ওকে, এখন আমরা চলে আসি হচ্ছে আহ আউ পেয়ারের যে পুরো প্রোগ্রামটা, আপনার কাছে কি মনে হয় আসলে কতখানি ভাষা শেখা থাকলে এই জিনিসটা জন্য হচ্ছে ভালো হয়, প্রাপ্তির জন্য সম্ভাবনাটা সবচেয়ে ভালো থাকে? এটা তো ভাই বেসিক্যালি বলবো যে স্পিকিং বা ল্যাঙ্গুয়েজ যত যার জানা থাকবে তত তার জন্য ভালো। এটা কম থাকলে কারোর জন্যই ভালো না, জানা থাকলেই ভালো। কিন্তু হ্যাঁ, A1 দিয়েও হয়, এটা হয় না এমন না, A1 দিয়েও সম্ভব। হুম। কিন্তু আপনাকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে যে আমি যে আমি আর কি যেন ফেল্ট না হই আর কি। আমি সব জায়গায় সেরা থাকবো, তো এইভাবেই আর কি প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে আপনাকে হচ্ছে যে জিনিসটার কথা হচ্ছে এর আগেও বলছিলাম, যে পুরা জার্নিটা এটা আসলে এমন ভাবে সাজাইতে হবে, কারণ ওইখানে যাওয়ার পরেও যে অনেক বেশি আহামরি সময় থাকবে এরকম কিন্তু না। হুম। ওইখানে আপনি যতই জার্মান ল্যাঙ্গুয়েজের স্কুলে ভর্তি হন না কেন, ওইখানেও আপনার জন্য আসলে একটা চ্যালেঞ্জ যেটা থাকবে, সেটা হচ্ছে আপনাকে নিজেও আপনার ভাষার যে পরীক্ষাগুলো আছে, যেমন হচ্ছে বাংলাদেশের পরীক্ষা দিতে আপনি এখন অনেক কষ্ট পাচ্ছেন, অনেকেই দিতে পারতেছেন না, এটা খুব কমন একটা কাহিনী। কিন্তু আপনি ওইখানে গিয়ে সাথে সাথে পরীক্ষা দিয়ে দিতে পারতেছেন, এবং আপনি জি। অ্যাডভান্স লেভেলের যে কোর্স গুলোতে আপনি ভর্তি হবেন, যে জিনিসগুলো নিয়ে হুম। হচ্ছে আপনি অলরেডি বাংলা ভাষায় আপনার নিজের মাতৃভাষায় শিখে ফেলছেন। তো আপনার এখানে এসে জি। আপনার কথাবার্তা চলাফেরা, ডে টু ডে লাইফে, এটার ক্ষেত্রে আমার মতে সবার হচ্ছে A2 তো অবশ্যই, B1 পর্যন্ত অন্তত অনলাইন অফলাইন যে কোনো জায়গায় ভালো হোক না কেন তাদের হচ্ছে খুব সুন্দরভাবে বেসিকটা শিখে আসা উচিত নিজের মাতৃভাষায়। কারণ জার্মান ল্যাঙ্গুয়েজের যে কোনো কোর্সে যখন স্প্রাক কেউ যায়, এইখানে কেউ ইংরেজিতে শিখাবে না, কেউ বাংলাতেও শিখাবে না, ডয়েশে ডয় শিখাবে। A1 শুধুমাত্র শিখে আসে এরকম একটা মানুষের জন্য এই কোর্সটা হচ্ছে একটু স্ট্রেসফুল হয়েছে। অনেক সময় দেখা যায় যে হুম। মানে ওয়েদার থাকে হচ্ছে একটু হার্শ থাকে, অনেক সময় ঠান্ডা অনেক বেশি থাকে, অনেক সময় পড়তে হয়তো ইচ্ছা নাও করতে পারে, বা এরকম টাইপের যে কোনো আপস এন্ড ডাউনসেও কেউ যাতে ঝরে না পড়ে, এই জায়গাটায় হচ্ছে আগে থেকে বাংলাদেশ থেকে যে যে যত বেশি পরিমাণ শিখে আসতে পারবে তার জন্য হচ্ছে স্ট্রেসটা তত কম হবে। সে আস্তে আস্তে করে সুন্দরভাবে এই তার সময়ের মধ্যে আও পেয়ারের কাজগুলোও করতে পারলো, প্লাস হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতে হবে আবার, যাওয়া আসা, এবং ওইখানে একটা নির্দিষ্ট পরিমাণ সময় থাকতে হবে, হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, কতদিন হয় এটা আসলে নির্ভর করে এক একটা পরিবার বা স্কুলের উপরে বা শহরের উপরে বা হচ্ছে পুরো প্যাকেজটার উপরে। তখন হচ্ছে আসলে নতুন ভাবে শেখার চাইতে বাংলাদেশ থেকে বেশি পরিমাণ শিখে গেল। এখন এটা হচ্ছে যখন অ্যাপ্লাই করা শুরু করবে, এর পাশাপাশি তার অনেকগুলো ইয়াও মাথায় রাখা উচিত। যেমন হচ্ছে যে আমার সার্টিফিকেটও বাংলাদেশ থেকে একটা অবশ্যই লাগবে, এর জন্য প্রত্যেক মাসে মাসে গয়থেন ইনস্টিটিউটের জন্য চেষ্টা করতে থাকা। এর পাশাপাশি হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজ লেভেলটাও ভালো করতে থাকা। শুধুমাত্র কোর্সে টিচার শিখায় দিয়ে যাচ্ছে বা হচ্ছে নেটওয়ার্ক বা অন্যান্য বই পড়তেছি শেষ, এরকম না। একটু কথাবার্তা বলা বা হচ্ছে গ্রুপ স্টাডি করা। আপনার কাছে কি মনে হয় যে আপনার এই গ্রুপ স্টাডি বা এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আপনাকে যে বুদ্ধি দিয়েছিলাম, এগুলো আপনার কতখানি কাজে লাগছে বা আপনি আসলে কতখানি কাজে লাগাছেন? আমি জানি আপনার কাহিনীটা, তারপরে জাস্ট অডিয়েন্সদের জন্য। হ্যাঁ ভাই, অবশ্যই। এটা আমি আজকে সাকসেস, আপনি যা যা বলছেন, যে দিক নির্দেশনা দিচ্ছেন, এগুলো ফলো করছি, এর জন্য হয়তো আজকে সাকসেস। তো আমি আর কি অন থেকে আর কি অনেক গ্রুপ স্টাডি করতাম। যেমন আমার সহপাঠী ছিল এনামুল, মেহেরাজ, এদের সাথে অনেক অনেক স্টাডি করছি। হুম। তো আর কি এগুলো তো আপনারই দিক নির্দেশনা। যেমন আপনি আমাদের
বলতেন যে গ্রুপ স্টাডি করো, তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ, ওই দিকে থেকে যে গ্রুপ স্টাডি করছি ওই সময় থেকে আর কি গ্রামার সাইট হোক বা মানে লেজেন্ড সাইট হোক বা এক্সপ্রেশন বা হোয়েরন, সব দিক থেকে আর কি ফিট মোটামুটি। হ্যাঁ, যে বলবো না যে অনেক একদম সম্পূর্ণ ফিট তা না, কিন্তু মোটামুটি ঠিক আছে। এটুকুই ভাই, যে এর জন্য বলবো সবাই আর কি গ্রুপ স্টাডি করতে চেষ্টা করবেন। হ্যাঁ, যতটুকু সম্ভব আর কি গ্রুপ স্টাডি করবেন এবং আহ নিজে নিজে একা একা পড়বেন। হ্যাঁ, এটা আর কি খুব হেল্পফুল হবে। হ্যাঁ, পড়াশোনার ওই দিকটা হচ্ছে যত বেশি ইন্টারেক্টিভ হওয়া যায়, এবং আপনারা একটা জি কাজও করতেন, আমিও হচ্ছে আপনাদেরকে ফোর্স করতাম যে আপনারা যখন গ্রুপ স্টাডি করবেন তখন চেষ্টা করবেন হচ্ছে ভালো হোক খারাপ হোক, যতক্ষণই আপনারা ক্লাস করবেন না কেন, একসাথে পড়বেন না কেন, জার্মান ভাষায় কথা বলবেন। জি জি। ওটা আপনারা করতেন প্রত্যেকদিন দুপুরবেলা, আপনাদের একটা সময় ছিল আমি জানতাম যে আপনারা দুই হ্যাঁ তিনজন হ্যাঁ। একসাথে হচ্ছে পড়াশোনা করতেন। আপনার হচ্ছে এদিক থেকে আমি আপনার উপর খুবই গর্বিত, এবং যেই যে ছোট ছোট টিপস গুলো এগুলো অনেক মানুষকে অনেকভাবে বিভিন্ন ভাবে দিয়েছি, কিন্তু আপনি হচ্ছে এগুলো মানছেন অনেক একাগ্রতার সাথে মেনে চলার যতখানি পারছেন আপনি চেষ্টা করছেন। জি ভাই। এটা সফলতাটা আসলে মানে একদিনে যেহেতু আসে না, একটু সময় লাগে। সবার হচ্ছে ওই অসীম পরিমাণ ধৈর্য নিয়ে লেগে থাকা, এই জিনিসগুলোর জন্য একটা পরিকল্পনার প্রয়োজন আছে। তো ভাষা শেখার সময় যে কি কি চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়ছিলেন এবং কিভাবে সমাধান করছেন এগুলোর? ভাই আমি কি বলবো, আমি জানি না যে আমি এই ভাষাটা এত সহজ ভাবে নিতে পারছিলাম। হ্যাঁ, এইটা সত্যি। যেমন আমি ইংলিশে একটা প্যারাগ্রাফ মনে হয় লিখতে পারবো না বা একটা ইমেল লিখতে পারবো না, কিন্তু আপনি যেভাবে আমাকে শিখাইছেন, হ্যাঁ, আমি একটা প্যারাগ্রাফ অথবা একটা ইমেল আমি অনায়াসে লিখতে পারবো। তো আর কি বলবো ভাই, যে এর জন্য আমার খুব মানে বেশি আর কি হতাশ হতে হয়েছে না। আমি সবকিছু আর কি দিলে নিতে পারছিলাম। এটা খুবই ভালো যে আপনার কারণে এগুলাই সম্ভব। শুক্র আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি, মূলত ক্রেডিট আসলে আপনার। আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি মুখ দিয়ে আপনার ইন্টারভিউ এর সময় কথা বলছেন, এমবাসিতে গেছেন, আপনার বেবার সাহেবেন বা আন সাহেবেন বা মোটিভেশন লেটার আপনিই লিখছেন। আমরা শুধু দিক নির্দেশনা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনি দিক নির্দেশনা গুলো হচ্ছে খুব সুন্দরভাবে করছেন। এবং আমরা ব্যক্তিগতভাবে যেটা আসলে সবসময় টার্গেট করে থাকি, যে সবচাইতে সহজে কোনো একটা গ্রামাটিক বা যে কোনো একটা টপিক মানুষের কত সহজে সুন্দরভাবে শেখানো যায়, এবং ওটা জি কত জি। বেশি পরিমাণ প্র্যাকটিক্যালি হচ্ছে একটু প্র্যাকটিস করানো যায়, কতগুলো বেশি পরিমাণ বই থেকে হচ্ছে প্র্যাকটিস করানো যায়। এবং আপনার কাছে হুম, একটা প্রশ্ন হচ্ছে ওই হোস্ট ফ্যামিলি জিজ্ঞাসাও করছিল যে তুমি কোন কোন বইগুলো পড়ছো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমি তারপরে আপনি বইগুলোর ছবিগুলো দিছিলাম তুলে তুলে, যে এই বইগুলো তো, এগুলো দেখার পর সে খুবই সারপ্রাইজ যে এই বইগুলো পড়ো। হ্যাঁ, মানে অনেক অনেক। তারপর বলছিলাম যে আমার স্যার আর কি আমাকে প্রোভাইড করছে, আমার স্যার ব্রেমেনে থাকে। তারপর বলছিল যে তার সঙ্গে কি প্রতিদিন কথা টথা হয় কিনা। হ্যাঁ, তো বলছিলাম হ্যাঁ কথা হয়। বুঝছেন? সেও খুশি যে আর কি, যে একটা জার্মান একটা টিচার থেকে আমি ডয় শিখতেছি। সে জানে না আর কি যে ভাই আপনি যে বাংলাদেশি, কিন্তু সে জানে যে আপনি জার্মানিতে থাকেন একটা টিচার। আচ্ছা আচ্ছা। তো ওনাকে ও, বলি নেই। হ্যাঁ ওটা বলেন, কোনো সমস্যা নেই যে আপনি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনার সাথে আমার পরিচয় হয়েছে, শিখতেছেন অনেকদিন ধরে। এবং আমরা এটা আসলে, আমি বিশেষ করে জার্মান বইয়ের খুব পোকা, আমার খুব ভালো লাগে বিভিন্ন বই কালেকশন করতে। এবং একটা বইয়ের ভিতরে দেখা যায় যে এক একটা টপিকের জন্য বা কিছু কিছু জিনিসের জন্য কিছু কিছু জিনিস ভালো থাকে। একটা বই solely পুরাটা যে খারাপ বলা যায় না, তবে হচ্ছে কিছু কিছু জিনিসের কিছু কিছু জিনিস একটু বিশেষ থাকে আর কি, যেটা হচ্ছে আমাদের নজর যখন কাড়ে তখন হচ্ছে আমরা ওই বই থেকে ওই বইয়ের জিনিসগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে করানোর চেষ্টা করি, এবং ক্লাসের রেকর্ড গুলো দিয়ে দেওয়া হয়। তো কেউ যদি ক্লাস মিসও করে, তো ক্লাস হচ্ছে আবার নতুন ভাবে করতে পারে। A1 A2 B1 এই তিনটা মোটামুটি আমাদের কাছে হচ্ছে 10 মাসের মতো সময় লাগে, 3 মাস 3 মাস 4 মাস এরকম করে। সবাই হচ্ছে এই সময়ের মধ্যেই হচ্ছে একদম সুন্দরভাবে করার চেষ্টা করে। যখন A1 এর পরীক্ষা দেওয়ার মতো একটা অবস্থা হয়, তখন আমরা বুঝাই দিই যে কোন কোন অ্যাডভান্স একটা দুইটা জিনিস একটু এগুলো আসতে পারে, জিজ্ঞাসা করতে পারে, অথবা এই প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষার ভিতরে আসতে পারে। তো এইগুলো হচ্ছে একটু খেয়াল রাখবে। তারপরে A2 তে যখন কেউ থাকে, আমরা বেআইনসের কিছু জিনিসপত্র একটু ট্যাকটিক্যালি একটু শিখাই দিই, যেগুলো পরীক্ষার প্রশ্নের মধ্যে, মডেল টেস্টের মধ্যে উপস্থিত। আমরা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখা দিই, দেখেন এই এই জিনিস জাস্ট এত ভালো জানা লাগবে না, তবে জিনিসটা হচ্ছে এটা, এইটুকু জেনে রাখলে আপনার জন্য কোনো কঠিন প্রশ্ন আসলেও হচ্ছে আপনি সহজে অ্যান্সার করতে পারবেন। বেআইনসে থাকতেও বেসওয়ের কিছু একটা টাস্ক দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে একদম খুব প্র্যাকটিক্যাল। তো এইগুলা আসলে খুব সুন্দরভাবে আপনি মেনে পরীক্ষাটা A1 একটা পরবর্তীতে যখন দিতে গেছেন, আপনার কাছে তো আসলে পুরাটাই ডাল ভাত মনে হওয়ার কথা, কারণ তখন আপনার অলরেডি বেআইনস হয়ে গেছে। হুম।
হুম। জার্মানিতে আপনার যে দায়িত্বগুলো আসলে পালন করতে হবে, এর পরবর্তীতে হুম। আপনার আহ, কবে কবে হচ্ছে কয়দিন ছুটি থাকবে, বা উর্লাওবের বিষয়ে বা হচ্ছে আপনার ওয়াকনেনদের বিষয়ে, এটা আপনার ফাত্রাকে কিরকম ভাবে লেখা আছে? আমার ক্ষেত্রে দেওয়া হচ্ছে 3 সপ্তাহ ছুটি থাকবে, হ্যাঁ, এই 12 মাসের মধ্যে। এবং মানে কি বলবো, একদিন, হ্যাঁ, মানে হাল্প সোয়াইটাক, হ্যাঁ, মানে এইটা আমার ছুটি থাকবে আর কি প্রতিদিন। মানে এটা চুক্তিতে আর কি করা। মানে এটা কেমন থাকবে সময়টা, যদি ঘন্টা যেমন হিসেবে? হ্যাঁ, একদিন, তারপরের দিন হাফ, হ্যাঁ, এমন। মানে একদিন, আর মানে ওইটা হচ্ছে হলো প্রতিদিন আমাকে 6 ঘন্টা ডিউটি, মানে 6 ঘন্টা ওর সাথে থাকতে হবে, মানে এটা মানে চুক্তিতে লেখা আর কি। কিন্তু হুম আমার হুম। মূলত হচ্ছে যে ওকে স্কুলে কিন্ডার গার্ডেনে ওকে দিয়ে আসবো, এবং তারপরে ওকে আবার গিয়ে নিয়ে আসবো। এইটুকু হচ্ছে আমার কাজ। এর বাইরে তেমন কোনো কাজ নাই আর কি। হুম। তো আপনার হচ্ছে সপ্তাহান্তে যে উইকেন্ডটা থাকবে ভোকানেন্দেতে, ওই ভোকানেন্দেতে আপনার যখন হচ্ছে বাচ্চা বাসায় থাকে বাবা মার সাথে, যখন তাদের অফিস থাকে না, তখনও কি ওর হুম। দেখাশোনা করতে হবে, নাকি ওর বাবা মার কাছেই থাকবে ওই সময়? না না, তারপর আর তেমন কোনো দায়িত্ব নাই। এবং বলছে শুধু যে ওরে একটু গল্পের বই পড়াই শুনাইতে আর কি। ও ছোট তো, যে ওরে গল্পের বই আমাকে দিয়ে দিছে কয়েকটা ছোট ছোট হ্যাঁ শিশুদের। হ্যাঁ। তো বলছে যে এইগুলা ফলো করো, এগুলা ওরে পড়াই পড়াই শোনাবা। হ্যাঁ, তো এই আমি তো আর কি ওইগুলা দেখি, এগুলো কপিয়ে খুবই দিই। টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এইটাই ভাই। পরিবারের সাথে থাকতে যাচ্ছেন, তাদের বিষয়ে আপনার কি উত্তেজনা বেশি, নাকি নার্ভাসনেস বেশি, নাকি টেনশন বেশি? অবশ্যই অবশ্যই উত্তেজনা বেশি, খুব আনন্দিত। হুম। এবং আবার খারাপ লাগবে যে হ্যাঁ, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, এটা তো অবশ্যই সবার জন্য একটু হলেও খারাপ লাগবে। হুম। কিন্তু একটা নতুন কিছু শিখতে যাচ্ছে, এটা তো খুবই উত্তেজিত আর কি হওয়ার কিছু। 12 মাস দেখতে দেখতেই চলে যাবে, খুব বেশি দিন না। হম। এবং এর মধ্যে আপনার ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা হবে, মিউনিকের মতো একটা খুবই ঐতিহ্যবাহী একটা জায়গায় যাচ্ছেন, এবং ওইখানে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেছেন, তার বিনিময়ে আপনার যে কাজটা করা লাগতেছে, এটা খুবই সম্মানজনক একটা কাজ। এটা পরিবারের একটা বাচ্চার সাথে থাকা, এবং ওই পরিবারে আরো কয়েকজন রয়েছে যারা হইতেছে আরো বড় বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, একটু বড়। হ্যাঁ। তো তাদের আর তেমন, তারা অ্যাডাল্টের মতোই হয়ে গেছে, তারা একা একা নিজের দায়িত্ব নিতে পারে। হম। ওদের মধ্যে তো একজন হাউস বিল্ডিং ও করতেছে না? একজন নার্সিং হাউস বিল্ডিং করে, একজন ফটোগ্রাফি করতেছে বিএমডব্লিউর, এবং হুম। আর একজন পরে হচ্ছিল কত 7 ক্লাসে পড়ে, একজন 5 ক্লাসে, আর একজন কিন্ডার গার্ডেনে। ওদের সাথে আপনার খুব ভালোই একটা আড্ডা হবে, একটা ভালো একটা সময় কাটবে আশা করা যাচ্ছে। ইয়েস। যেহেতু ভাই আমি ফটোগ্রাফি পছন্দ করি, ওনাদের যে বড় ছেলে, তো তার হুম। সঙ্গে আমার খুব জমবে। হ্যাঁ, আশা করা যায় খুব ভালো একটা আড্ডা হবে, জি। এবং খুব ভালো একটা আপনার অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ। তো আপনি এখন ধরেন হচ্ছে, যদি কোনো মানুষ যদি আপনার কথাটা পডকাস্টটা যদি শুনে, যে এখন পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে নাই, কিন্তু আপনার মতো হচ্ছে হইতে চায়, জার্মানিতে আসতে চায়, আপনি ধরেন হচ্ছে ওই জায়গায় আছেন, আপনি আপনার নিজেকে নিজে কি পরামর্শ দিতেন? আপনি ধরেন এই রাস্তায় তো অনেক উত্থান পতন আছে, আপনার অনেক ভুল ডিসিশন হয়তো হয়েছে, বা আপনি জিনিসগুলা হচ্ছে অনেক কিছু বুঝে না উঠতে পারার কারণে হয়তো আপনার সময় নষ্ট হয়েছে, বা সিদ্ধান্তের একটু পরিবর্তন হয়েছে। তো পুরা জিনিসটা মিলে আপনি যদি আপনাকে 2-3 বছর আগে যখন শুরু করছেন, তখন আপনার নিজেকে নিজে যদি কোনো পরামর্শ পরামর্শ দেওয়ার দরকার হয়, তাহলে আপনি কোন কোন বিষয়গুলো হচ্ছে বলবেন নিজেকে, যে এইগুলো করো এগুলো করো না? বুঝাইতে পারছি প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি প্রথমত যখন আমি ড্রয়িং শুরু করি, তখন মানে এতটাই এক্সাইটেড ছিলাম এবং এতটাই কঠোর ছিলাম নিজের উপর, হ্যাঁ, যে আমার শিখতে হবে। কারণ তার আগে আমি আইএলটিএস করবো এমন প্রস্তুতি নিছি, হ্যাঁ, তাও আমি ছেড়ে দিছি। তো কি করব, খুব হতাশ ছিলাম। এটা আপনার কাছে শেয়ার করছি যে ভাই আমি এটা করছি, এটা করছি, হ্যাঁ। তারপর যখন আপনাকে পেয়েছি, তখন আমার স্ট্রেস একদম জিরো। হ্যাঁ। তো আমি যখন ড্রয়িং শুরু করছি, তখন থেকে আর কি কি বলবো, যে একদম ডয়েসের মধ্যেই থাকতাম সব সময়। হ্যাঁ, যে একটা গান শুনবো তাও মনে হয় শুনতাম না। হ্যাঁ, এমন একটা মানে কঠোর ভাবে নিয়েছিলাম যে নিজেকে, যে না আমার পারতেই হবে। হ্যাঁ, এদিকে না পারার কিছু নাই। তো ওই জায়গা থেকে আর কি শুরু, ওইভাবে আর কি শুরু। প্রথম আমি আর কি শুরু করছিলাম যেমন আপনার ইউটিউবে ওই যে ফ্রি ভিডিও যেগুলো ছিল, যে অনেকগুলো ভিডিও ছিল, তো ওইগুলো আমি কয়েকটা দেখছি। তো দেখার পর যখন মনে হয়েছে না, এই জায়গা তো একদম আমার জন্য পারফেক্ট, হ্যাঁ, আমি বুঝতে পারতেছি সবকিছু আমার সঙ্গে যাচ্ছে, তখন আর কি আমি আপনাকে নক করছি। এবং তারপর আপনার থেকে আমি ডয়েস কোর্সটা নিয়েছিলাম, এবং ওই জায়গা থেকে শুরু। এবং মেইন হচ্ছে হলো এই জায়গা খুব থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে, এবং প্রতিদিন অনেক
পড়তে হবে, যেমন অনেক বেশিও পড়া লাগে না A1 কিন্তু পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে। হ্যাঁ, তাহলে আর কি অবশ্যই A1টা হয়ে যাবে, তারপর অবশ্যই A2, তারপর B1, B2 এগুলো আলাদা। এই জায়গায় অবশ্যই অনেক সময় দিতে হবে। তো এটাই ভাই। আর যারা আমার এই পডকাস্ট দেখতেছেন তাদেরকেও সবাইকে অনুরোধ, যে যখন থেকে আপনার ডিসিশন যে আমি ডয়েস শিখবো, যদি সত্যি ইচ্ছা থাকে, তখন থেকে যদি আপনার আর্থিক দিক দিয়েও যদি স্বাবলম্বী না হন আর কি, তখন থেকে আপনি ইউটিউবে অনেক অনেক রিসোর্স আছে, ফ্রি রিসোর্স আছে, সেই জায়গা থেকে আপনি শুরু করেন। হ্যাঁ, মানে এটা এর মানেই না যে আপনি ফ্রি দেখবেন এর মানে আপনার হবে না কিছু, তা না কিন্তু। হ্যাঁ, আপনি ওই সময় থেকে আর কি শুরু করেন, যখন থেকে আর কি আমার এই পডকাস্ট দেখবেন, যদি ভালো লাগে এবং যদি ড্রয়িং শিখতে ইচ্ছা হয়, তখন থেকে আপনি আর কি ফ্রি থেকেও শুরু করতে পারেন, অথবা এই যে মুকুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটা খুবই ভালো হবে। আর কোনো ভুল সিদ্ধান্ত বা কোনো কিছু যেটা হচ্ছে আপনি সবাইকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন? যেমন একটা জিনিস আমি কমনলি দেখি সবার ভিতরে, সেটা হচ্ছে হ্যাঁ। পড়া শুরু করে দিয়ে যখন তখন খুব আগ্রহ ইচ্ছা থাকে, প্রচন্ড মোটিভেশন হুম, থাকে, কয়েকদিন পরে দেখা হুম। যায় খুঁজে পাওয়া যায় না। তো যখন ওই যে কঠিন হ্যাঁ ভাই। জিনিসগুলো যখন আসে তখন। জি ভাই, জি ভাই। এইটা এইটা সবারই ভিতরে একটু আসবে, কিন্তু এইটা যে কাটাই উঠতে পারবে বা যার আর কি এটা মেনে নিতে পারবে, সে অবশ্যই তারপর আর কি এটা কোনো বিষয়ই না তার কাছে। হ্যাঁ, শুধু তারপর তারপর একটু মনে হইতে পারে যে আমি পরীক্ষা দিতে পারতেছি না, এটা করতে পারতেছি না। এখন দেশের যে সিচুয়েশন, এটা একটু স্বাভাবিক, কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এর জন্য আর কি ধৈর্য হারা চলবে না, একদম লেগে থাকতে হবে। আর এই জার্মান ভাষা শিখলে এই জায়গায় বয়স, শিক্ষাগত যোগ্যতা অনেক হাই লাগবে তেমন না। বয়স মোটামুটি থাকলেই হবে, এবং আপনার এডুকেশন লেভেলটা মোটামুটি থাকলেই হবে। সাকসেস হ্যাঁ, অবশ্যই আসবে। হ্যাঁ, এই অনেকের হচ্ছে একটা যেরকম মিথ বা ভুল ধারণা ছিল বা এখনো আছে যে এটা আউপিয়ার, এটা তো মনে হয় মেয়েদের টাইপের জব, ছেলেরা মনে হয় কোনো সম্ভাবনা নাই। তো আপনি এটার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যে সবার সামনে মানে উপস্থাপন করতে পারছেন যে না, ছেলে হোক মেয়ে হোক লিঙ্গ কোনো ব্যাপার না, আপনার যোগ্যতা থাকলে জি আপনি ভাই, পারবেন। আমি না ভাই, জি ভাই, যদি আমি ছেলে হয়ে মনে করেন, এই পর্যন্ত আমি কি বলবো, অনেকগুলো ইন্টারভিউ দিছি, কিন্তু অনেকগুলা তাদের থেকে রেসপন্স পাইছি পজিটিভ। শুধু সময়টা, আমি বললাম, আগেও বলছি, সময়টার জন্য আমি হয়তো তাদের থেকে ফ্যাট পাই নাই। হ্যাঁ, তো তারা যেহেতু আমাকে যারা যারা এ পর্যন্ত পছন্দ করছে, অবশ্যই তারা ছেলেও চায়। তো এর মানেই না শুধু যে মেয়েদের জন্য এটা, এটা উভয়ই। হ্যাঁ, যদি কেউ অ্যাকচুয়ালি শুধু মেয়েদেরকেই চায় তাহলে অ্যাপ্লিকেশনেই উল্লেখ করে দেওয়ার কথা যে আমরা শুধুমাত্র জি জি চাচ্ছি একটা স্টুডেন্ট ইন, অথবা যে কোনো একটা জি, আমরা নাম, ফিমেল হ্যাঁ ফিমেল চাচ্ছি আমরা, ওইটা উল্লেখ করে দিবে। তো উল্লেখ সেই দেওয়া ক্ষেত্রে থাকে। হচ্ছে আমাদের এই যখন এই যে ডেসক্রিপশন গুলো আছে আউপেয়ার ওয়েবসাইটের ভিতরে, ওইগুলো একটু মনোযোগ দিয়ে পড়া উচিত। তো আমি জি। জাস্ট এখানে দেখানোর চেষ্টা করি, যদি দেখি যে কোনো একটা কিছু দেখানো যাচ্ছে এখানে, কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স আউপেয়ার ডেস্টিনেশন, যে কোনো একটা আউপেয়ারের, যদি আউপেয়ার ফ্যামিলির জন্য আমরা যদি দেখি, রেজিস্টার আমাদের করার প্রয়োজন নাই। আমাদের এই যে রিকোয়ারমেন্ট ফর আউপেয়ার যদি যাই, তাহলে এখানে হচ্ছে এটা উল্লেখ করে দেওয়া আছে। এখন বাংলাদেশের এমবাসি থেকে সম্ভবত 26 বা 27 উল্লেখ করা আছে এখানে, হুম হুম যদিও হুম 17 হুম। থেকে 30 পর্যন্ত উল্লেখ করা আছে। আর এইখানে ইংলিশের কথা উল্লেখ করা আছে, কিন্তু বলাও আছে হ্যাভ এ গুড নলেজ অফ দি ল্যাঙ্গুয়েজ অফ দি হোস্ট কান্ট্রি, মানে জার্মানিতে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমেরিকা, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশের জন্য হয়তো ইংরেজি যথেষ্ট। এটা শুধুমাত্র যে জার্মানিতে চালু না, এটা সারা পৃথিবীতে চালু আছে। নট বি ম্যারিড অর হ্যাভ চিলড্রেন, কোনো হুম। ম্যারিড মানুষ, কোনো বিবাহিত মানুষ অ্যাপ্লাই করতে পারবে না, এবং কোনো বাচ্চা আছে এরকম কেউ অ্যাপ্লাই করতে পারবে না। কারণ তারা মনে করে যে এই বয়সী কোনো একটা মানুষের একটা বাচ্চার বাবা অথবা মা থেকে আলাদা হয়ে যাওয়া, এটা একটা আসলে হৃদয় বিদারক। তো এই ক্ষেত্রে এই সুযোগটা দেওয়া হয় না। হ্যাভ কমপ্লিটেড হাই স্কুল, বাংলাদেশের ইন্টারমিডিয়েট, ওইটা হলেই হবে। হুম। ইন গুড হেলথ, যে আপনার সুস্বাস্থ্যের অধিকারী, আপনি আপনি এত সহজেই হচ্ছে অসুস্থ হন না, বা আপনার কোনো ক্রনিক কোনো ব্যাধি নাই। কারণ হুম। এখানে যে হেলথ ইন্স্যুরেন্সটা দেওয়া হবে, এই হেলথ ইন্স্যুরেন্সটা একদম বেসিক একটা হেলথ ইন্স্যুরেন্স, প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকে। তো সেক্ষেত্রে অনেক কিছু কাভারেজ নাও থাকতে পারে। তো এইখানে একটু খেয়াল রাখতে হবে যে আপনাদের ক্রনিক ইলনেস অনেকেরই থাকতে পারে, যে এইখানে অনেক একটা দুর্ঘটনার মধ্যে থেকেও আপনি পড়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আর না আসাটাই উচিত হবে। নো ক্রিমিনাল রেকর্ড, বাংলাদেশে চুরি ডাকাতি এটা ওটা হাবি জাবি কোনো ধরনের
কোনো পুলিশের যে রেকর্ড, এগুলো এগুলো কিন্তু এমবাসি একটু চেক করে, যে আপনার যে পাসপোর্ট যে ধারী ওইটা করতে পারে আমি জানি না, তবে এটা না থাকাটাই ভালো। এটা থাকলে অনেক সময় দেখা যায় যে কেস মামলা এগুলো থাকলে হয়তো আপনার ইমিগ্রেশনে আটকে দিতে পারে, ওদের কাছে এই তথ্যগুলো থাকে। ওয়ান্ট টু স্পেন্ড 1 year লিভিং অ্যাব্রড, তো একজন হচ্ছে 1 বছর থাকতে চাবে, অনেক সময় 6 মাসের কন্ট্রাক্টও দেয়, কিন্তু হুম বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে 1 বছরই হওয়ার কথা। আর এইখানে ওয়েবসাইট গুলোতে খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে এডুকেশন, ভিসা, আউ পেয়ারের এক্সপেন্স বা অন্যান্য যেগুলো, এগুলো একদম হচ্ছে জার্মান গেজেটস বা ল অনুযায়ী যে নিয়ম আছে ওই অনুযায়ী হচ্ছে দেওয়া থাকে। যেমন এখানে দেওয়াই আছে যে জার্মানির ক্ষেত্রে 18 থেকে 26 বছর বয়স পর্যন্ত বেসিক জার্মান, সামটাইমস ইউ উইল নিড অ্যাট লিস্ট অ্যান A1 সার্টিফিকেট। তো হুম এটা হুম হচ্ছে মূলত এই সার্টিফিকেটটা লাগবে হচ্ছে এমবাসির অ্যাপয়েন্টমেন্টের আগে। এমবাসির জন্য এটা গুরুত্বপূর্ণ। আপনার সাথে আমি যতদূর জানি হচ্ছে 2 জন স্টুডেন্ট ছিল যারা হচ্ছে A1 এর সার্টিফিকেটও ছিল না। তো এটা জি ভিসা রিস্কে পড়ার সম্ভাবনা আছে, যেহেতু হচ্ছে এমবাসির একটা রিকোয়ারমেন্ট থাকে A1 এর সার্টিফিকেট। আর নন ইউ কান্ট্রি জেনারেল রিকোয়ারমেন্ট ফর আউটার ফ্রম নন ইউ কান্ট্রি, এটাই হচ্ছে মূলত আমাদের জন্য। তো এখানে লেখাই আছে যে বেসিক জার্মান A1 সার্টিফিকেট। তো চেক ভিসা রিকোয়ারমেন্টস ইন জার্মানি যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই জিনিসগুলো যেটা হচ্ছে ইথান অধিকারী তখন উল্লেখ করছে ওইটাই, যে পাসপোর্ট, আউ পেয়ার কন্ট্রাক্ট, অ্যাপয়েন্টমেন্ট এন্ড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, জার্মান সার্টিফিকেট, মোটিভেশন লেটার, ইনভিটেশন লেটার, ওই পরিবার হুম থেকেই ম্যাক্সিমামই দিবে। হেলথ ইন্স্যুরেন্স ওই পরিবার থেকেই ব্যবস্থা করে দেবে। এইটা হচ্ছে 18 থেকে 26 বছর বয়স পর্যন্ত। এটা হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার যে বয়স আছে ওইটা হচ্ছে এটা মেনটেন করতে হয়। এটাই হচ্ছে মূলত। আর এখানে ফাইন্ড আউ পেয়ার, ফাইন্ড ফ্যামিলি, সো ফাইন্ড আউ পেয়ারে যদি চলে যাই আমরা, তাহলে হচ্ছে এখানে বিভিন্ন দেশ বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো চেক আনচেক করে দিলে, তাহলে হচ্ছে এইখানে জাস্ট কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে নিচের যে অংশটুকু আছে এখানে যদি আপনারা দেখেন যে ক্যান্ডিডেট কারেন্টলি লিভিং ইন, হুম, হুম এইখানে হচ্ছে এখানে কি জার্মান দিতে হবে নাকি অল কান্ট্রি দিতে হবে? হ্যাঁ, শুধু জার্মান বা শুধু চাইলে জার্মানি। অস্ট্রিয়া বা বেলজিয়াম দেওয়া যায়। ওকে, তো এই যে ন্যাশনালিটি আছে যেটা, এটা হচ্ছে প্রিফারেন্স এবং হচ্ছে অ্যাভেলেবিলিটি বা অন্যান্য জিনিসপত্র আছে, এইখানে সবকিছু আলাদা আলাদা ভাবে কাস্টমাইজ করা যায়। তো তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলেই হয়ে যায়। এখন এইখানে হচ্ছে আমরা ওই যে মানুষগুলো যারা খুঁজতেছে তাদেরকে হচ্ছে খুঁজে পেলাম। এখন আমাদের যদি ফর ফ্যামিলিজ ফর আওয়ার পেয়ার ফাইন্ড ইউর হোস্ট ফ্যামিলি, এখন যদি আমরা হোস্ট ফ্যামিলি খুঁজে পেতে চাই তাহলে হচ্ছে আমাদের কি কাজ করতে হবে? হোস্ট ফ্যামিলি, এখানে হচ্ছে হোস্ট ফ্যামিলি কান্ট্রি আমরা শুধুমাত্র যদি জার্মানির ক্ষেত্রেই যদি চিন্তা করি তাহলে জার্মানি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে মূলত। সো হুম এটা একটু সময় নিচ্ছে, চলে আসুক এই যে। এখানে হোস্ট ফ্যামিলির কান্ট্রিটা আমরা পেয়ে গেলাম, আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিই। এখন হচ্ছে যখন যেটা যেটা থাকবে তখন হচ্ছে আমরা ওইটা ওইটা দেখবো। যেমন এই যে সুন্দরভাবে হচ্ছে সবকিছু উল্লেখ করেই দেওয়া আছে, এবং বেশিরভাগ গুলোই হচ্ছে ইংরেজিতে থাকার সম্ভাবনা বেশি থাকে, তাই না? কারণ এখানে ইংরেজি আমরা হুম সিলেক্ট করতেছি, এখানে ডয়েশ লিখলে ডয়েশে চলে আসবে। ভিসা নট রিকোয়ার্ড, ভিসা নট রিকোয়ার্ড এইগুলোর হচ্ছে এখন পাত্তা দেওয়ার কোনো কিছু নাই। ভিসা অবশ্যই লাগবে। হুম তো এইখানে যদি আমরা এই যে এইটার ক্ষেত্রেই যদি আমরা চিন্তা করি, প্রথম একটা দুইটা যেগুলো আছে প্রোফাইল গুলো যদি দেখি, ধরেন এই যে আপনিও তো যখন অ্যাপ্লাই করছেন তখন এরকম টাইপের জিনিসপত্রই দেখছেন, যে ফ্যামিলি দেখছেন, ফ্যামিলির বাচ্চার বয়স হুম কত, চিলড্রেন 1, চিলড্রেন 15 ইয়ার্স ওল্ড, এটা সিটি, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, টাইম অফ স্টে হুম এবং হচ্ছে লাস্ট অ্যাকশন। তার পরবর্তীতে এই যে জব জব ডেসক্রিপশন, এইখানেই হচ্ছে মূলত দেখার জন্য আপনাদের হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করলে তো আপনি হচ্ছে পুরো জব ডেসক্রিপশনটা দেখতে পারবেন, যে এই হচ্ছে আমার দায়িত্ব, এটা এটা আমাকে করতে হবে। ওটা করলে তারপরে হচ্ছে আপনি ওই অনুযায়ী যে ইয়াগুলো আছে, তো হুম হুম হচ্ছে জব রিকোয়ারমেন্ট, ফ্যামিলি ইনফরমেশন, অ্যাকোমোডেশন সবকিছু সুন্দরভাবে লেখা আছে। জাস্ট আপনারা লগ ইন করে হচ্ছে ওইটা দেখে নিতে পারবেন। এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে খুবই সহজ। এটা প্রথম প্রথম আপনার কাছে একটু কঠিন মনে হবে, প্রথম যখন কেউ একজন অ্যাপ্লাই করতে যায় তখন তার জন্য একটু হুম কঠিন হওয়াটা স্বাভাবিক। প্রথম একটা দুইটা অ্যাপ্লাই করতে গেলে হয়তো আপনার এই কাগজপত্র বা এই জিনিসটা বুঝতেই 5-7 দিন সময় লেগে যাবে। কিন্তু একবার যখন জি বুঝে যাবেন, একবার যখন করে ফেলবেন, তখন দেখবেন হচ্ছে আপনার কাছে আস্তে 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 ওই একই জিনিস রিপিটেডলি মনে হবে, যে না এটা তো জাস্ট আনসাইবেন বা মোটিভেশন লেটার বা কভার লেটার, ওইটা অল্প একটু পরিবর্তন করে দিলেই হয়ে যাচ্ছে। আবার এমন না যে একই জিনিস সবাই গণহারে ভাইয়া বলছে হুম 500 পাঠাইতে, আমি দিলাম কপি পেস্ট করে সব জায়গায়, ঠিক আছে?
তো এটা হচ্ছে ওরা একটা দেখলেই বুঝতে পারবে যে এটা কপি পেস্ট। হ্যাঁ, ওরা এরকম অনেক অ্যাপ্লিকেশন দেখে 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 রিজেকশন করে করে অভ্যস্ত। তো রিজেকশন যখন হয়, রিজেকশন ইমেল গুলো কি আসে বেশিরভাগ সময়? হ্যাঁ আসে, ম্যাক্সিমাম আসে, ওরা দিয়ে দেয় যে নট ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা। এবং ওইখানে আপনার যখনই হচ্ছে এই জিনিসগুলো ইয়ে করা হয়েছে, আপনার ইন্টারভিউ গুলো হয়েছে, আপনি আনুমানিক কতগুলো ইন্টারভিউ দিয়েছেন? উম, আমি এই পর্যন্ত 7-8টা দিছি, শুধু সাত ওই আটটা interview। আউপিআর। হ্যাঁ, আর এমনি এপিসি ওই যে এপিসি ওর বিএফডি এ থেকেও তো পেয়েছি কয়েকটা। হুম। এবং আপনাদের হচ্ছে একটা ইয়া ছিল যে ফিজনুরের অনেক সাথে আমরা হচ্ছে একটা পডকাস্ট করছিলাম আপনাদের এই আউপেয়ার বিএফডে এই বিষয়ের উপরে। জাস্ট ওই ভিডিওটা আপনাদের সুবিধার জন্য যদি দেখা দিই, তো আমাদের চ্যানেলের ভিতরে পডকাস্ট সেকশনে যদি চলে যাওয়া হয়, এখানে প্রচুর পডকাস্ট আছে এবং সব বড় বড় সাইজের পডকাস্ট। কয়েকদিন আগে জব অপরচুনিটি নিয়ে আমার বন্ধু শাকিলের সাথে এটা করছিলাম, আর একটা হচ্ছে এফএসিও নিয়ে হচ্ছে। এবং এখানে আউপেয়ার বিষয়টাও ছিল, এই ফিজনুর অলরেডি আবার হাউস বিল্ডিং করা শুরু করছে। তো ওটা চাইলে হচ্ছে আপনারা দেখে নিতে পারেন, আমরা হচ্ছে ইউটিউবের লিংক ডেসক্রিপশনে হচ্ছে এটা দিয়ে দিব। আপনি আর হচ্ছে এখন ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা তো ভাইয়া যে ডয়েচল্যান্ডে যাব, ডয়েচল্যান্ডে গিয়ে আমার বেআইনস বেসওয়াই পরীক্ষা দেবো এবং সার্টিফিকেট অর্জন করব, এটা হচ্ছে প্রথম। এবং তারপর অবশ্যই চেষ্টা করব যে অন্য কিছুতে সুইচ হইতে, যেমন হাউস বিল্ডিং অথবা জব, যে কোনো কিছু আর কি। হ্যাঁ, তো এটা তো অবশ্যই আর কি থাকবে যে চেষ্টা করতে হবে। এটাই ভাইয়া, প্রথমত আর কি আমার সার্টিফিকেট অর্জন করতে হবে। এটা এরপর আর কি বাকিগুলো অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, আসলে একটা সংগ্রাম এখনো অনেক বাকি আছে, যে আপনার হচ্ছে বেআইন স্পেস ওয়াই লেভেলের সার্টিফিকেট পাওয়া, বা পরবর্তীতে চাইলে আপনি সে আইনস করার জন্য নিজেকে যোগ্য করে তোলা। এটা যেহেতু হচ্ছে ওই পরিবারের সাথে থাকবেন, খাবেন, ওইখানে বাংলা বলার কোনো সুযোগ নাই, বেশিরভাগই সব জার্মান ভাষায় কথাবার্তা বলবে। আপনার অটোমেটিক্যালি বেশ কিছু জিনিসপত্র আপনার ডেভেলপ হয়ে যাবে। ফরেনটা জি আপনার এমনিতেও ভালো, কিন্তু ওই সময় আরো ভালো হবে। নানান জি। ধরনের ডিয়ালেক্টের মানুষজনের সাথেও আপনি চলবেন ফিরবেন, কিছু মানুষজনের সাথে হয়তো পরিচয় হবে, স্পাকশুলেতে আপনার কিছু বন্ধু বান্ধব হবে, আপনার একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। সবকিছু মিলায় আপনার হচ্ছে খুব ভার্সেটাইল একটা জার্নি হতে যাচ্ছে। এবং এখানে ভয়ের কোনো কিছু নেই, কারণ এইখানে ওরা আহ, খুবই কেয়ারফুল প্রত্যেকটা মানুষের বিষয়ে। তার ভাষা যাই হোক, তার দেশ যাই হোক, তার ধর্ম যাই হোক, তার লিঙ্গ যাই হোক, প্রত্যেকটা মানুষ সম্মান করে। এবং এখানে আপনার হচ্ছে আমরা যেরকম হঠাৎ করে ভয় পাই যে জার্মানদের সাথে যাচ্ছি, কি না কি বলে, কি না কি করে, একটু রুড হয় নাকি, এরা মোটেও রুড হয় না। আর মিউনিকের মানুষজন, আমি ব্যক্তিগতভাবে আমার জার্মানির মধ্যে সবচেয়ে বেশি পছন্দের মানুষজন হচ্ছে এই মিউনিক বা বাভারিয়া এলাকার মানুষজন। ওরা সব সময় হাসি খুশি থাকে, এবং ওদের চোখে চোখে তুলেই আপনি দেখবেন ওরা একটা মিচকে একটা হাসি দেয়। এটা আমি জার্মানির খুব কম এলাকাতে দেখছি। তো জার্মানির দক্ষিণ সাইডের এই এলাকাটা, আমি প্রথমে যখন জার্মানিতে এসেছিলাম তখন আমি প্রায় 12 দিন ছিলাম। আমি হচ্ছে ব্যামবার্গ নামক একটা শহরে ছিলাম। তো ওইখানে আমি যখনই বিকালবেলা হাঁটতে বেরোতাম তখন এইটা দেখতাম। আমার বন্ধু আগেই বলছিল, দেখিস এটা খুব মজা লাগবে তোর কাছে। আমি একটা মিচকি হাসি দিতাম, তারাও একটা মিচকি হাসি দিত। পরে যখন আমি নর্থ ডয়েচল্যান্ডে চলে আসলাম, তখন দেখলাম যে এটা কোনো বালাই নাই। আমার কাছে খুবই অবাক যে এরকম কেন, আমি তো তখন অতদিনে অভ্যস্ত হয়ে গেছি। তা আমিও কি এক্সপেক্ট করতাম সবাইকে। এখনো মানে কিছু কিছু জার্মানদের সাথে যে যোগাযোগ হলে দেখা যায় যে প্রায় ওরা হয়তো থ্যাংক ইউ বলে, না হলে একটা হাসি দেয়, একটু হ্যালো বলে। তো এটা হচ্ছে খুবই কিউট, এই বিষয়গুলো খুবই কিউট জার্মানিতে। এখানে পরবর্তীতে আপনি যখন আউটের আসবেন, এখানে আপনাকে প্রত্যেক মাসে কত গেহাল থাকবে বা বেতন আপনার কত থাকতে পারে? আমাকে দিবে 280 ইউরো, হুম এটা বলে, এবং ল্যাঙ্গুয়েজের জন্য আমার খরচ করবে 70 ইউরো, হুম এবং আমার হেলথ ইন্সুরেন্সের জন্য 39 ইউরো, এবং ট্রাভেল এটা ওটা এগুলো সব তাদের মতো ফ্রি। হুম। তাদের বাচ্চাদের যেমন ফ্রি, আমার জন্য তাই ফ্রি। Okay. তাহলে মোটামুটি আপনার জন্য ওই পরিবারটা হয়তো 400 ইউরো বা তার চেয়ে বেশি খরচ করবে। কিন্তু আপনার যে হ্যাঁ হ্যাঁ পয়সাটা আপনার আছে ওইখানে হিসাব করলে, কিন্তু আপনি যদি নিজের জন্য কোনো কিছু কেনাকাটা না করেন, জামা কাপড় খাওয়া দাওয়া, তাহলে পুরো টাকাটাই কিন্তু আপনার কাছে রয়ে যাবে, জি ভাইয়া। তাই না? আর এতটাই ভালো ভাই, ওই যে আমাকে বললো মানে ভিসা পাওয়ার আগে আমার জন্য আমার রুম সবকিছু মানে হোয়াইট একদম ঠিক করতেছে, হ্যাঁ? সব আসবাবপত্র সবকিছু একদম তারা কিনে আলাদা মানে সবকিছু চেঞ্জ করে একদম সবকিছু হোয়াইট করে রাখছে, বুঝলেন? বাহ, খুবই সুন্দর।
বলতেছে আর কি তুমি আমাদের নতুন অতিথি। আমরা খুব খুশি যে বাংলাদেশ থেকে কেউ আর কি আমাদের কাছে আসতেছে, এর জন্য আমরা খুবই খুবই খুশি। হ্যাঁ, ওরা আসলে এটা মিন করে বলে। ওদের হচ্ছে এই আসিয়ান বা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গার প্রতি ওদের দৃষ্টিভঙ্গিটা খুবই ইতিবাচক। বেশিরভাগ জায়গায় আমাকেও প্রায় সময় অনেকজন মানুষ জিজ্ঞেস করে তো কোথা থেকে আসছো, তখন যখনই বলা হয় তখন দেখা যায় যে খুব চমৎকার একটা রেসপন্স পাওয়া যায়। ওরা বোঝে যে এইসব জায়গা থেকে সুবিধা বঞ্চিত মানুষজন যখন নিজেকে এই লেভেলে গড়ে, নিজেকে এই লেভেলে নিয়ে আসে, ওদের মোটিভেশন আসলে যে যে হোক অনেক অনেক বেশি। না হলে এত দূর পর্যন্ত হয়তো কেউ আসতে পারে না। এবং পুরা জিনিসটার ভিতরে একটা নির্ভরতা বা একটা বিশ্বাসযোগ্যতা, কেউ যদি নিজেকে নিজে প্রুফ করতে পারে যে সে তার আদরের সন্তান, সবচাইতে মানে বুকের অরাধ্য ধন, তার ছোট্ট বাচ্চাটাকে সে দেখে রাখতে পারবে, যে কথায় হুম। তাকে ওই জিনিসটা প্রুফ করতে হবে। আমার কাছে মনে হয় এইটাই হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা ভাষা দিয়ে, নিজেকে নিজের অ্যাটিটিউড দিয়ে প্রত্যেকটা জায়গায় প্রফেশনালিজমের একটা টাচ রাখতে হবে। বা হচ্ছে হুম। এই যে যে জিনিসগুলো, কন্টাক্ট গুলো, একটা ফ্যামিলি একটা মেসেজ দিল, আপনি দেখলেন না অনেকদিন ধরে, খেয়ালই করলেন না ইমেইলের দিকে, এই উদাসীন ভাবগুলো হচ্ছে ওই সময় দূর করে রাখা উচিত। আপনার এই পরিবারটায় একটা ভিয়েতনামের একটা মেয়েকেও নেওয়ার কথা ছিল, তাই না? না, তিউনেশিয়া। তিউনেশিয়া, ইয়া। তো তিউনেশিয়ার ওই মেয়েটা হচ্ছে পরবর্তীতে ওনাদের সাথে যোগাযোগ করেন। এটার জন্য জি। হচ্ছে আসলে আপনি হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই প্রফেশনালিজমটা সে মেনটেন করতে পারেন, আপনি করতে পারছেন, দেখা গেছে তার জায়গায় হচ্ছে আপনাকে নিয়ে নিচ্ছে। যাক, আমাকে আমাকে ওই মেয়েকে তো দিছিল, তো আমাকে বলে রাখছিল যে আমাকে তো ভালো লাগছে তার সবকিছু মিলিয়ে, তো আমাকেও বলতেছিল যে তাহলে তুমি আমাদের কাছে আসবা 2026 সালের সেপ্টেম্বর থেকে। ওকে, তাহলে তুমি যদি এটা মানে ইন্টারেস্টেড হও তাহলে জানাও আমাদেরকে। কিন্তু ওকে ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তারপর আমি বলছি যে আচ্ছা, ওই মেয়ে যদি ভিসা না পায়, বা কোনো কারণে যদি যেতে না পারে, তাহলে আমি কি পেতে পারি ফ্যাট ট্রাক? তারপর আর কি ওই জায়গা থেকে শুরু। ওই যা যা হয়েছে, ওই মেয়েটা আর কি মানে শেষ পর্যন্ত আর কি পায় নাই, বা যে কোনো কারণে যেতে পারে নাই, কিছু একটা হয়েছে, তো এর জন্য নিজের আমাকে একটা দিয়ে জিনিস দিচ্ছে। হারাইছে, হয়তো কোনো একটা ইমার্জেন্সি কিছু একটা হয়েছে পরিবারের, অথবা নিজে অসুস্থ হয়ে গেছে, কিছু একটা হতে পারে। এই যে হ্যাঁ, কিছু একটা। জিনিসটা, এটা আমরাও ও, যদি উদাসীন হই এইসব বিষয়ের বিষয়, এবং কেউ ভুলেও এটা চিন্তা করবেন না যে আউ পেয়ারে আপনি এসে এইখান থেকে আপনি অন্য কোনো দেশে, ইউরোপে চলে গিয়ে অবৈধভাবে থাকতে পারবেন, এগুলোর কোনো সুযোগ নেই। এগুলো কেউ ভুলেও চিন্তা করবেন না। কারণ এই যে ধরনের জিনিসপত্রগুলো হয় বিধায় হচ্ছে এই ধরনের ভিসাগুলো বাংলাদেশের জার্মান এম্বাসি বা অন্যান্য ইউরোপিয়ান দেশের এম্বাসি গুলো দিতে চায় না। আপনি এইখানে এই স্টাইলে আপনি যে এই কাজের জন্য আসবেন, আপনি ওই কাজে ওই শহরে না গিয়ে আপনি অন্য কোনো শহরে চলে গিয়ে তারপরে আপনি অন্য কোনো ভাবে অবৈধভাবে থাকা যায় নাকি? অনেক ভাইরা তো আছে, সে একটা কিছু ব্যবস্থা করে দিবে। সে আপনাকে যতই বলুক না কেন, আপনি কোনো একটা ইউটিউবারের রঙিন চশমা পরায় আপনারে হচ্ছে অন্য কোনো ভাবে বলে দিক যে না আসলে তো আপনি জব করতে পারবেন, এইটাই এই টাইপের স্পেশাল আউপিয়ারের ভিসাতে আলাদা কোনো ধরনের কাজের কোনো পারমিশন থাকবে না, এবং আপনাকে আপনার বাসার আসার পরে প্রচুর পরিমাণে পেপার ওয়ার্ক করতে হবে। এবং প্রত্যেকটা পেপার ওয়ার্ক এগুলো আপনি আসলেই বুঝবেন যে মোটামুটি 1 মাস, 2 মাস, 3 মাস লেগে যায়। সিটি রেজিস্ট্রেশন করতে হয়, আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আপনার মানে স্ট্রয়ার আইডি, ট্যাক্স আইডি থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা জিনিস যে জেনারেট যখন হয়ে যাবে, যখন একদম ফুল ফিল কমপ্লিট হয়ে যায়, তখন গিয়ে পারে। তো এইখানে এই ভিসাতে বেশ কিছু জিনিসের অনুপস্থিতি থাকে। যেমন হচ্ছে যে আপনার আরবাইটস এরলাউবনিস, আপনি কাজ করতে পারবেন না। তো এইখানে ওয়ার্ক পারমিট থাকবে না। ওয়ার্ক পারমিট না থাকার কারণে আপনি কোনো জায়গায় গিয়ে যদি কাজ করতেও চান, এবং করতে চেয়ে তারপরে জোর করে যদি আপনি মানে ব্ল্যাক জব টাইপের বা হচ্ছে শর্টস গিল টাইপের যে কোনো একটা জবে আপনি ঢুকে গেলেন, ঢুকে তারপরে কয়েকদিন পরে আপনি যখনই ধরা খাবেন কোনো একটা ধরা, এইখানের যে সিস্টেম জার্মানির, কোনো না কোনো সময় আপনি খাবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিপোর্ট করে দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এই জন্য হচ্ছে সবাইকে শেষ করার আগে বললাম, কারণ এখানে আমরা অনেক কথাবার্তা বলছি, এটা আপনি অনেক মোটিভেটেড হইতে পারেন। অনেক মানুষজন থাকে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করে যে এই বিষয়ে এসে অন্য কোনো কিছু করব, অন্য কিছু করতে হলে এইটা শেষ হয়ে যাবে যখন তখন করবো। বাংলাদেশিদের নাম আপনারা উজ্জ্বল করার চেষ্টা করবেন, নিজের দেশপ্রেম থেকে, নিজের পরিবারের ভালোবাসা থেকে অবশ্যই হচ্ছে নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করবেন, এবং যে কাজটায় আপনি আসবেন ওই কাজে এসে ওইখানে দয়া করে ফাঁকি ঝুঁকিও দিবেন না। এরকম অনেক মানুষই বিপদে পড়ে, এবং অনেকে এইটার জন্য বিপদে পড়ে তার ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেমের কারণে। দেখা যায় যে তাকে যে দায়িত্বটা বলা হচ্ছে, যে কথাটা বলা হচ্ছে, সে ওটা বুঝতে পারতেছে না, কন্টিনিউয়াসলি সে ভুল করতেছে, সে উদাসীন থাকতেছে, সে হয়তো নিয়ম অনুযায়ী ঘুমাচ্ছে না, খাচ্ছে না, যাচ্ছে না, অন্যান্য যে কোনো কারণেই হোক সে খুবই স্ট্রেস।
এই যে কোনো একটা পরিবার কিন্তু হচ্ছে কুন্ডিগম্য দিয়ে দিতে পারে, এবং এটা হয়েছে বাংলাদেশি একটা ছেলের ক্ষেত্রে। এবং এরকম হলে আসলে কেউ একজন বিপদে পড়ে যায়। এটা এমন না যে আপনাকে হঠাৎ করে দিয়ে দিবে, আপনাকে অবশ্যই ওয়ার্নিং দিবে এবং খুব সিরিয়াস লেভেলের ওয়ার্নিং দিবে। হয়তো বাচ্চারা টেক কেয়ার করতেছে না ঠিকঠাক মতো, কন্টিনিউয়াসলি বাচ্চা কাঁদতেছে, আপনার ভুলের কারণে একটা বড় একটা সমস্যা হয়েছে এবং এটা কন্টিনিউয়াসলি আপনার বড় সমস্যাগুলো এরাইজ করতেছে। এই জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে দয়া করে আপনারা সবাই একটু জাস্ট খেয়াল রাখলেই হবে। এটা এমন কোনো কিছু না যে আপনার হচ্ছে মানে সাধ্যের বাইরে কোনো কিছু থাকবে। হয়তো দেখা গেছে আপনি কন্টিনিউয়াসলি সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বাচ্চার প্রত্যেক দিনই হচ্ছে 10 মিনিট পরে ক্লাসে ঢুকতে হচ্ছে এবং ও হচ্ছে টিচারের ছাড়ি খাচ্ছে। এইটা হলে তো আসলে কোনো বাবা মাই সহ্য করবে না, জার্মানরা এইরকম পছন্দ করে না। তো আমাদেরকে ওই যে নিয়ম কানুন যেগুলো দেখা যায় যে বাংলাদেশে আমরা অনেক কিছু ফলো করি করি না, ওইগুলোতে আমরা যাতে হচ্ছে নিজেরা মাইন্ডসেটটাই করে রাখি যে আমাদের ঠান্ডার মধ্যে কষ্টের মধ্যে নিজেকে হচ্ছে গড়তে হবে, এবং গড়ে তারপরে সুন্দর একটা সময় এখানে পার করে ফেললে আপনি যখন এই পরবর্তীতে আউপেয়ারের পরবর্তীতে আপনি হাউস বিল্ডিং বা স্টুডিয়াম বা অন্যান্য যে কোনো বিষয়তে আপনি আসতে চাইবেন, অবশ্যই আপনি এই আউপেয়ারের অভিজ্ঞতার কথা উল্লেখ করতে পারবেন। এটা হচ্ছে খুব ভালো একটা পজিটিভ একটা দিক এইটা। যখনই কারোর থাকে তখনই হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে একটু হলেও নির্ভরযোগ্যতার অংশটা পায়, যে না ঠিক আছে ও আগে আসছে গেছে, তার মানে ওর খুব ভালো একটা ধারণা আছে, একদম এটার জন্য হয়তো পারফেক্ট হবে। এবং আপনার তো আশা করা যায় যে বেআইন স্পেস সার্টিফিকেটটাও যদি থাকে, তাহলে আপনারও গ্রহণযোগ্যতা হচ্ছে অন্যান্য অনেক দিক থেকে হচ্ছে অনেক ভালো থাকবে। আমরা পডকাস্টের প্রায় শেষের দিকে চলেছি। আমরা শুরু থেকেই যদি আবার বলি, সেটা আহ, হচ্ছে আমাদের এই স্টুডেন্ট যে ইথান অধিকারী উৎপল আমাদের সাথেই A1 A2 B1 করেছেন, এখন বর্তমানে B2 করছেন। উনি সদ্য হচ্ছে বাংলাদেশের জার্মান এম্বাসি থেকে ভিসা পাইছেন, এবং উনি বাংলাদেশের গয়থিন ইনস্টিটিউট থেকেই A1 এর পরীক্ষা দিয়েছেন, এবং বাংলাদেশ থেকেই নিজের আগ্রহে নিজের চেষ্টায় কোনো ধরনের কাউকে কোনো পয়সা দিয়ে বা কিছু দিয়ে হচ্ছে আউপিয়ারের কন্ট্রাক্ট ম্যানেজ করে নেয়, উনি নিজের যোগ্যতাতে এই সব জিনিসপত্রগুলো ম্যানেজ করে তার পরবর্তীতে জার্মান এম্বাসির ভিসা জন্য যে অ্যাপ্লাই করার এই কাজটা ওনার প্রায় 20 থেকে 25 দিনের মধ্যেই হয়ে গেছে কন্ট্রাক্ট পাওয়ার সাথে সাথেই। এবং এইটার জন্য আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনার কি যারা অডিয়েন্স আছে বা আপনার বন্ধু বান্ধব বা অন্যান্য যারা আছে তাদের প্রতি হচ্ছে আপনার কোনো কিছু বলার থাকলে দয়া করে বলবেন। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এই জায়গায় আর কি আসতে পারছি এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমার সাথে যারা ছিল ভাই বন্ধু এবং যারাই ছিল আপুরা, সবাইকে ধন্যবাদ। যদি হ্যাঁ, আর আর কি বলবো ভাই। এবং সবাই আর কি ধৈর্য নিয়ে লেগে থাকেন রয়েছে সাথে, দেখবেন আপনার সঙ্গে আর কি থাকবে। ভালো কিছুই থাকবে। তো কেউ হতাশ হবেন না আর কি। এবং কেউ ডয়েস কোর্স করতে চাইলে বা কেউ ফ্রিতে দেখতে চাইলে ইউটিউব দিকে অনেক রিসোর্স আছে, অনেক চ্যানেল আছে, ওই দিকে থেকে শিখতে পারেন। এবং কেউ যদি ব্যক্তিগতভাবে যে একটা কোর্স করব, মুকুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটা খুবই খুবই ভালো হবে আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আহ, যথেষ্ট পরিমাণে কথাবার্তা আপনার সাথে শেয়ার করলাম। আমাদের প্রয়োজনীয় যেসব লিঙ্ক গুলো আছে শেখার জন্য অথবা হচ্ছে আপনাদের আমাদের কমিউনিটি গুলোতে হচ্ছে যোগ দেওয়ার জন্য, আপনারা ওই লিঙ্ক গুলোতে গিয়ে আমাদের কমিউনিটিতে আপনারা যোগ হতে পারবেন। আমরা এইখানে আরো অনেকগুলো লিঙ্ক দিয়ে রাখবো আমাদের প্লে লিস্টের, আপনাদের প্রয়োজন হলে ওই প্লে লিস্ট গুলো আপনারা দেখতে পারবেন। এছাড়াও যদি ইথানের কাছে আপনাদের কোনো অভিজ্ঞতা বা যাত্রার গল্প, এইখানে যে কোনো কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে, তাহলে দয়া করে এই ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন, আমরা চেষ্টা করব হচ্ছে এইখানে আপনাদের সদুত্তর দেওয়ার জন্য। আর যদি দেখি যে ওনার ভিসা যেহেতু আরো মাসখানেক সময় বাকি আছে, ওনার কাছে আরো বিশেষ কোনো প্রশ্ন থাকে, এরকম বেশ কিছু প্রশ্ন 10টা 20টার উপরে যদি জমা হয়ে যায় আর একটা পডকাস্ট করার মতো সুযোগ থাকে, তাহলে হচ্ছে এখানকে আমরা আবারও অনুরোধ করব তার জার্মানিতে যাওয়ার আগে বা জার্মানিতে আসার পরে পরবর্তীতে উনাকে নিয়ে আরো একটা পডকাস্ট এরকম বিস্তারিতভাবে করার জন্য। অসংখ্য ধন্যবাদ ইথান, আপনার অভিজ্ঞতা ও যাত্রা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি নিশ্চিত আমাদের অনেক শিক্ষার্থী, বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী আজকের আলোচনায় অনুপ্রাণিত হবে এবং আউপিআর ভিসা সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাবে। দর্শকবৃন্দ, আপনিও যদি জার্মানিতে পড়াশোনা বা কাজ করার স্বপ্ন দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো একটা পর্বে নতুন কোনো একটা গেস্টের সাথে।
নতুন কোনো একটা যাত্রার গল্প নিয়ে। আমাদের এই বছরটা খুব চমৎকার একটা বছর যাচ্ছে, যেখানে আমাদের অলরেডি প্রায় 8 থেকে 10 জন স্টুডেন্টের বেশি এক একজন এক এক টাইপের ভিসায় চলে এসছে। তাদের ভিতরে ফ্যামিলি ইউনিয়ন ভিসা, আউ পেয়ারের ভিসা, হাউস বিল্ডিং এর ভিসা, এবং স্টুডেন্ট ভিসা, ব্যাচেলরের ভিসা, মাস্টার্স এর ভিসা, এবং সর্বোপরি আমাদের নতুন টাইপের যে একটা ভিসা, যেটা অপরচুনিটি কার্ড ভিসা, এই টাইপের ভিসাতেও আমাদের স্টুডেন্টরা আল্লাহর রহমতে চলে এসেছেন এবং একাধিক জন আসছেন। কার নাম বলবো আমার আসলে মনে পড়ছে না এখন, এটা আমরা নাই বলি। প্রত্যেকটা গেস্টকে আলাদা আলাদা ভাবে নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনাদের যদি বিশেষ কোনো টাইপের ভিসা নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে আমাদেরকে যে কোনো ভাবে জানাবেন, আমরা ওই প্রশ্নগুলো সংগ্রহ করে রাখি। সংগ্রহ করে আমরা পরবর্তীতে এইগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। আমাদের প্রচেষ্টা বা অন্যান্য যে কাজকর্মগুলো আছে, এগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের গঠনমূলক কোনো সমালোচনা থাকলে জানানোর চেষ্টা করবেন। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি। যদিও জানি এই ভিডিওগুলো আসলে এত লম্বা হওয়ার কারণে অনেকের মনোযোগ ধরে রাখতে পারে না, তারপরে আসলে আমাদের এই ছোট ভিডিও প্রত্যেকটা বিষয়ের উপরে আসলে পুরো তৈরি করে জানানোর আসলে সময় সুযোগ অনেক সময় থাকে না। ইথানের সাথে অনেক দিন ধরেই কথা হচ্ছিল, ভিসা হওয়ার আগে পরে, যে উনি আমাদেরকে কোনো একদিন কোনো একটা শুভক্ষণে হয়তো সময় দিবেন, যে যাতে উনার মুখ থেকেই অনেকে এই জিনিসগুলো জানতে পারে। তো শুকর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর কাছে। আমরা হুম, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। হেয়ারসলিশন ডাং। ধন্যবাদ ভাইয়া। Ja, danke schön. Auf Wiederhören, Leute. সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।